Welcome students to the third lecture of Madhyamik English VIQ practice series, where we solve questions to build ourselves for the upcoming Madhyamik examination. We will increase our marks through this series. Okay, so remember, step by step practice means step by step growth and success. So on this word, we will start today's lecture, and my request to you to please watch the lecture from beginning to the end. ঠিক আছে? সো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, এবং তোমাদের কাছে আরেকটা রিকোয়েস্ট হচ্ছে কি, 1 নম্বর লেকচার থেকে শুরু করে তারপর দেখতে শুরু করবে, ঠিক আছে? কারণ যদি পরপর না দেখো তাহলে কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হবে। সো বেশি কথা না বাড়িয়ে আমরা শুরু করে দেবো আজকের লেকচার। আর লেকচারটা একটু বড় হবে আমার যা মনে হচ্ছে, যেহেতু আজ আমি তোমাদের পার্টিসিপেল পুরো কমপ্লিট করাবো, তো পার্টিসিপেলে কিছুটা টাইম লেগে যাবে। চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। So our first topic is not first topic. This is the same section, and we have to complete the last part of father self. That is unit 3. আমাদের unit 3 টাকে কমপ্লিট করতে হবে father self এ। So at first we will deal with MCQs. MCQ question গুলো দেখবো। দেখো, what subject was Samuel teaching when Swami entered the class? Swami যখন ক্লাসে ঢুকলো তখন স্যামুয়েল কোন সাবজেক্টটা পড়াচ্ছিলেন? হিস্ট্রি পড়াচ্ছিলেন, অ্যারিথমেটিক, জিওগ্রাফি না ইংলিশ? হিস্ট্রি মানে জানো ইতিহাস, ঠিক আছে? কি হবে? অ্যারিথমেটিক। অ্যারিথমেটিক মানে পাটিগণিত। তাহলে স্যামুয়েল পাটিগণিত পড়াচ্ছিলেন। Am I clear? So the right answer will be option B. The next question, Swami came to school late by. স্বামী কতক্ষণ স্কুলে লেট করে এসেছিল? বইয়ে কি আছে? হাফ অ্যান আওয়ার, অর্থাৎ 1 ঘন্টা, সরি, আধ ঘন্টা। আধ ঘন্টা মিনস 30 মিনিটস। তোমাদের কিন্তু সিন আনসিন এরকম কিছু কিছু কোয়েশ্চেন থাকবে। যেহেতু এখন আনসিনটা আমি খুব সহজই রাখছি, কিন্তু আস্তে আস্তে লেভেলটা বুস্ট হবে। তো তখন কিন্তু এরকম কোয়েশ্চেন তোমরা দেখতে পাবে, যে আমি হয়তো ওয়ার্ডটাই চেঞ্জ করে দিলাম, সিনোনিম জায়গা কোনো একটা সিনোনিম ইউজ করে দিলাম, তখন কিন্তু তোমাদের বুঝতে অসুবিধা হতে পারে। সেই জন্য ভালোভাবে পড়বে, ঠিক আছে? প্রথম থেকে নিজেদেরকে বিল্ড করো। সো আমি কেম টু স্কুল বাই, দেখো 10 মিনিট লয়, তাহলে কত? হাফ অ্যান আওয়ার, অর্থাৎ 30 মিনিট। এরকম ভাবে অ্যান্সার দিতে হবে। সো নেক্সট ওয়ান ইজ, হোয়াট এক্সকিউজ ডিড স্বামী গেভ ফর কামিং লেট? আচ্ছা, দেরি করে আসার জন্য কোন এক্সকিউজ দিয়েছিল? এক্সকিউজ মানে হচ্ছে অজুহাত। এক্সকিউজ মিন অজুহাত। দাঁড়াও কালিটা চেঞ্জ করে দিই, তাতে তোমাদের সুবিধা হবে। হ্যাঁ, এক্সকিউজ মানে হচ্ছে অজুহাত। তাহলে কোন অজুহাত দিয়েছিল স্বামী দেরিতে আসার জন্য? হি হ্যাড ফরগটেন হিজ হোমওয়ার্ক, হোমওয়ার্ক ভুলে গেছিল। না হি হ্যাড এ হেডেক, তার মাথা ব্যথা ছিল। হি ওভার স্লেপ, মানে অতিরিক্ত ঘুমিয়ে নিয়েছিল, অনেকক্ষণ পর্যন্ত ঘুমিয়ে নিয়েছিল। না হি মিস দ্য বাস, বাস মিস করেছিল। কোনটা? হি হ্যাড এ হেডেক। তোমরা কিন্তু নিজেরা অ্যান্সার দেবে এবং নিজেদেরকে ট্র্যাক করবে যে তোমরা কতটা পারছো, কোনটা পারছো না, কতটা নাম্বার পাচ্ছো, এবং সেটা কমেন্ট সেকশনে জানাবে কিন্তু আমাকে, ঠিক আছে? তো দেখো, নেক্সট অ্যান্সার ইজ হি হ্যাড এ হেডেক। হেডেক অর্থাৎ মাথা ব্যথা। ওকে, next is, how did Samuel react when Swami said he had not done his homework? স্যামুয়েল কেমন ভাবে রিয়াক্ট করেছিল যখন স্বামী বলেছিল হি হ্যাড নট ডান হিজ হোমওয়ার্ক, সে তার হোমওয়ার্ক করেনি? হি স্কোল্ডেড হিম হার্শলি, প্রচুর বকাবকি করেছিল তাকে? পানিশড হিম, তাকে শাস্তি দিয়ে দিয়েছিল? না আস্কড হিম টু স্ট্যান্ড আউটসাইড, বাইরে দাঁড়াতে বলেছিল? না হি আস্কড হিম টু সিট ডাউন, তাকে বসতে বলেছিল? কোনটা বলেছিল? হি আস্কড হিম টু সিট ডাউন। ওকে, সো দ্য কারেক্ট অ্যান্সার উইল বি অপশন ডি। তাকে বসতে বলেছিল, তাকে বকাবকিও করেনি, পানিশও করেনি, এবং বাইরে দাঁড় করিয়েও দেয়নি, তাই তো? সো নেক্সট ওয়ান ইজ, হোয়াই কুড স্বামী নট ডেলিভার দ্য লেটার টু দ্য হেডমাস্টার? কেন স্বামী হেডমাস্টারকে চিঠিটা দিতে পারেনি? দ্য হেডমাস্টার ওয়াজ ইন ক্লাস, ক্লাসে ছিলেন হেডমাস্টার? না হেডমাস্টার ওয়াজ অ্যাবসেন্ট অন লিভ, ছুটিতে ছিলেন বলে অনুপস্থিত ছিলেন? না স্বামী লস্ট দ্য লেটার, স্বামী চিঠিটা হারিয়ে ফেলেছিলেন? না স্বামী ডিড নট অ্যালাউ হিম, সরি স্যামুয়েল ডিড নট অ্যালাউ হিম, স্যামুয়েল তাকে এটা দিতেই দেয়নি? কোনটা? হেডমাস্টার ছুটিতে ছিলেন, তাই তো? তাহলে দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন বি, দ্য হেডমাস্টার ওয়াজ অ্যাবসেন্ট অন লিভ। লিভ মানে ছুটি। ওকে, fill in the blanks. So let's complete the sentence with correct words. Okay. Swami stood at the entrance of his class. স্বামী দাঁড়িয়েছিল এন্ট্রান্স, এন্ট্রান্স মানে হচ্ছে প্রবেশদ্বার, ঠিক আছে? যেখান থেকে ঢোকে, সেই ঢোকার জায়গাটা দাঁড়িয়েছিল অফিস ক্লাস। স্যামুয়েল ওয়াজ টিচিং, স্যামুয়েল কি পড়াচ্ছিলেন? স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। ওকে, অ্যারিথমেটিক মানে পাটিগণিত, ঠিক আছে? দেখো, স্বামী হোপ স্যামুয়েল উড ড্যাশ হিম সিভিয়ারলি, তাকে প্রচন্ড বকাবকি করবেন এইটা ভেবেছিলেন স্বামী, তাই তো? স্বামী ভেবেছিল কি, যে স্যামুয়েল হয়তো আমাকে খুব বকাবকি করবে, সিভিয়ারলি একদম ভালো রকম আমার কাছে ব্যান্ড বাজবে,
বাট ওর ব্যান্ড বাজেনি, তাই তো? তো অ্যান্সার কি হবে এখানে? উড স্কোল্ড হিম সিভিয়ারলি। দ্য অ্যান্সার উইল বি স্কোল্ড। স্কোল্ড মানে বকাবকি করা, রিবিউক মানেও বকাবকি করা, ঠিক আছে? তারপরে দেখো, স্বামী লুক ড্যাশ, স্বামীকে সরি স্যামুয়েল, স্যামুয়েল লুকড ড্যাশ, স্যামুয়েলকে দেখতে কেমন লাগছিল? হোয়েন স্বামী সেড, যখন স্বামী বলল কি হিজ ফাদার ডিড নট অ্যালাউ হিম, তার বাবা তাকে অ্যালাউ করবে না টু মিস স্কুল, স্কুল মিস করার জন্য। অর্থাৎ তুমি যদি স্কুল মিস করো সেটা কিন্তু পছন্দ করবে না কে? স্বামীর বাবা। তো সেটা শুনে স্যামুয়েল কিরকম লাগছিল? স্যামুয়েলকে ইমপ্রেসড লাগছিল। স্যামুয়েলকে দেখে মনে ছিল না, স্যামুয়েল কি হয়েছিল, এইরকম বাবা আমার দু চারটে দরকার, কিন্তু পিছনে ওরকম চিঠি দেওয়ার বাবা, তাই তো? তো এগুলো বলা হয় সিচুয়েশনাল আইরনি। ওকে, আয়রনি তোমাদেরকে আমি পড়িয়েছি কোথায় বলো তো? ফিগার অফ স্পিচের একটা আলাদা ভিডিও আছে, চাইলে দেখতে পারো, তোমাদের জন্য অতটাও ইম্পর্টেন্ট নয়, যদি চাও দেখতে পারো এক্সট্রা জ্ঞানের জন্য, বাট 11-এ যখন উঠবে তখন 11-12-এ তোমাদের কাজে লাগবে। ওকে, সো দেখো, দ্য অ্যান্সার উইল বি ইমপ্রেসড। বুঝতে পেরেছো? নেক্সট ওয়ান ইজ দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট, কটার সময় ছুটি হয়েছিল? জানো নিশ্চয়ই এটা 4:30। এটা লিখে কি করবে, লেখাই তো আছে 4:30 PM। আচ্ছা, তোমাদের একটা কোয়েশ্চেন রইলো, এই যে পিএম, পিএম আর এএম, এই দুটো কটা থেকে কটা পর্যন্ত হয়, আর এই দুটোর ফুল ফর্ম কি? এইটা কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাবে, যদিও এটা ইংলিশের সঙ্গে কোনো সম্পর্ক নেই, বাট তাও লিখে জানাবে, কি আছে প্রবলেমটা কি? তোমরা তো জানো সব। স্বামীর ফাদার, কি হচ্ছে? স্বামীর বাবা ড্যাশ দ্য লেটার অ্যাওয়ে, কি করলো? চিঠিটাকে ফ্রম হিম, তার কাছ থেকে, অ্যান্ড টোর ইট আপ, ছিঁড়ে ফেলে দিল। কি করলো? স্বামীর ফাদার স্ন্যাচ, কেড়ে নিয়েছিল চিঠিটা, কার কাছ থেকে? স্ন্যাচ করা মানে কেড়ে নেওয়া। তো স্ন্যাচ করেছিল চিঠিটা তার কাছ থেকে এবং ছিঁড়ে দিয়েছিল। টোর ইট আপ, টিয়ার আপ থেকে হচ্ছে টোর ইট আপ পাস্ট টেন্সে। সো এর মানে হচ্ছে ছিঁড়ে ফেলা। তো কি হয়েছিল? স্ন্যাচ। ওকে, তাহলে স্বামীর ফাদার স্ন্যাচ দ্য snatched the letter away from him and tore it up. Okay, so let's move to the next one, that is true and or false. দেখো কি বলেছে, স্যামুয়েল scolded স্বামী harshly when he entered the class late. স্যামুয়েল বকাবকি করলেন স্বামীকে প্রচন্ড ভাবে, when he entered, যখন সে প্রবেশ করলো in the class late, মানে দেরি করে প্রবেশ করলো, তখন কি বকাবকি করেছিল? না, তাকে বলেছিল যাও বসো। so this will be false. আর সাপোর্টিং স্টেটমেন্ট গুলো আমি আর এখানে লিখছি না, যদি তোমরা বলো আমার কমেন্টে বলবে, যদি বলো যে না সাপোর্টিং স্টেটমেন্টও আমাদের প্র্যাকটিস করিয়ে দিন, তাহলে করিয়ে দেবো। আর যদি বলো না করার দরকার নেই, তো ঠিক আছে এটাই। আর তোমরা কিন্তু আলাদাভাবে নিজেদের সিন থেকে সাপোর্টিং স্টেটমেন্ট দেখে নেবে। আমি করাচ্ছি না, তার কারণ হচ্ছে যেহেতু আমি আর সিনটাকে নিয়ে আসছি না, যদি তোমরা বলো না সিনটাকেও সামনে এনে একবার পড়িয়ে দিতে, তাহলে আমি তাই করবো। তোমাদের কথা অনুযায়ী তোমরা যা বলবে তাই করবো, একবার কমেন্টে জানিয়ে দিও, ঠিক আছে? দেখো, স্বামী টোল্ড স্যামুয়েল, স্বামী স্যামুয়েলকে বলল দ্যাট, যে হি হ্যাড এ হেডেক, তার কি আছে? মাথা ব্যথা করছে। তাহলে স্বামী টোল্ড স্যামুয়েল, স্বামী স্যামুয়েলকে বলেছিল দ্যাট কি, তার মাথা ব্যথা হচ্ছে। ঠিক আছে, মাথা ব্যথা ছিল, হ্যাড। সো দিস ইজ রাইট, তাই তো? এটা ঠিক কথা, ট্রু। আচ্ছা, স্যামুয়েল সেড, স্যামুয়েল বলল উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক ইয়োর ফাদার, দিস ইজ কল্ড সিচুয়েশনাল আইরনি। এখনই বললাম যে ওই বাবাই ওকে বাঁধ দিচ্ছে, আর ওই বাবাকেই কিন্তু বলছে আমার ওরকম বাবাই দরকার, ও কিন্তু জানে না আসলে কি করেছে। তো সেইটাই হচ্ছে মেন প্রবলেম, বুঝতে পারছো? দেখো কি হচ্ছে, স্যামুয়েল সেড, স্যামুয়েল বলল উই ওয়ান্ট মোর প্যারেন্টস লাইক ইয়োর ফাদার, আমরা তোমার বাবার মতো আরো কি চাই? প্যারেন্ট চাই, তাই তো? ওকে, সো কি হবে? ঠিকই, এটা তো বলেছিল। সো দ্য অ্যান্সার উইল বি ট্রু। আচ্ছা, স্বামী হ্যাড কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক, স্বামী তার কমপ্লিট করে নিয়েছিল হোমওয়ার্ক? না, স্বামী কিন্তু হোমওয়ার্ক কমপ্লিট করেনি। সো অ্যান্সার উইল বি ফলস। দ্য হেডমাস্টার হ্যাড গান অন 7 days লিভ। দেখো 7 days, আচ্ছা একটা জিনিস কনসেপ্ট শিখিয়ে রাখি, সেটা হচ্ছে পার্সোনিফিকেশন। দেখো এখানে ডেজ, ডেজ এর সঙ্গে অ্যাপোস্ট্রফি এস লেগেছে, তার কারণ এখানে আমরা পার্সোনিফাই করছি ডেটাকে, সেই জন্য ডেজ লেগেছে, ঠিক আছে? আহ যেমন আমরা বলি আহ ঠিক আছে, আর্থ, আর্থ সারফেস, কি বলি? আর্থ সারফেস, আমরা বলি আর্থ সারফেস। তো বুঝতে পেরেছো, আর্থটাকে আমরা পার্সোনিফাই করি, সেই জন্য আমরা বলি কি আর্থ সারফেস, ঠিক আছে? আচ্ছা, 7 days লিভ, একটা জিনিস খেয়াল করো এখানে, দেখো একটা কনসেপ্ট শিখিয়ে দিই, তোমরা আজকে যেহেতু টিচার্স ডে, তোমরা অনেকেই টিচার্স ডে এরকম ভাবে লেখো, হ্যাপি টিচার্স ডে। তোমরা কিন্তু এরকম ভাবে লিখবে না, ঠিক আছে? এটা একটু ভুল।
ঠিকঠাক কি হবে তা বলছি, তার আগে তোমরা ঠিকঠাক বলবে কি হবে। একটা দেখো, একটা কনসেপ্ট শেখাই, এটা হচ্ছে হিসিং সাউন্ড। হিসিং সাউন্ড। তো হিসিং আমাদের ইংলিশে দু রকম সাউন্ড আছে। ফার্স্ট ওয়ান ইজ বাজিং সাউন্ড অ্যান্ড সেকেন্ড ওয়ান ইজ হিসিং সাউন্ড। তো বাজিং সাউন্ড কেমন হয়? এই টাইপের সাউন্ডটাকে বলছে বাজিং সাউন্ড। আর হিসিং সাউন্ড, এই যে সাউন্ড আসছে, এটাকে হিসিং সাউন্ড বলে। যদি কোনো ওয়ার্ডের শেষে হিসিং সাউন্ড থাকে, তাহলে আমরা কি বসাই? অ্যাপোস্ট্রফি প্লাস এস বসাই না, আমরা কি বসাই? প্রথমে এস বসাই, তার উপরে এরকম অ্যাপোস্ট্রফি দিই। চলো ভালোভাবে বোঝা যাক। ধরো আমি বললাম গার্লস হোস্টেল। আচ্ছা তুমি বলো, একটা গার্লের হোস্টেল হয়? একটা গার্ল নিয়ে কোনো হোস্টেল তৈরি হবে? হবে না নিশ্চয়ই। তো এই বাক্যটা তো ভুল আছে। তো আমাকে ঠিক কি লিখতে হতো? ধরো আমাকে লিখতে হতো এরকম, এস গার্লস নিয়ে অ্যাপোস্ট্রফি এস লিখতে হতো, তারপরে হোস্টেল লিখতে হতো। বাট আমরা দেখো গার্লস, গার্লস লাস্টে স আসছে। তো যেহেতু স সাউন্ড আসছে, আর তার জন্য এর পরে আর অ্যাপোস্ট্রফি অ্যাপোস্ট্রফি লাগাই, কিন্তু আর এসটা আমরা ইউজ করি না। ঠিক আছে? সো আমরা কি লিখবো? গার্লস, গার্লস হোস্টেল। বুঝতে পেরেছো? গার্লস হোস্টেল অ্যাপোস্ট্রফি এস এভাবে লিখবো। তো তোমরা আমাকে কমেন্ট বলবে যে তাহলে টিচার্স এটা কেমন করে লেখা উচিত, যেহেতু টিচার্স লাস্টে স আছে। কারণ একজন টিচারের তো ডে হয় না, টিচার্স ডে। আশা করছি বুঝতে পেরেছো। এবার কোশ্চেন আসা যাক। দেখো 7 days লিভ ছিল না, ওখানে কি ছিল? এ উইক, এ উইকস লিভ ছিল। আচ্ছা উইক মানেই 7 days। সো এটা কি হবে? রাইট হবে। দ্য অ্যান্সার উইল বি ট্রু, যেহেতু 7 দিনের লিভ ওই সেন্সে একই বোঝাচ্ছে। বুঝতে পেরেছো? দেখ, শর্ট কোয়েশ্চেন আসা যাক 2 মার্কসের। হোয়াই ডিড স্বামী ডিসাইড টু ডেলিভার দ্য লেটার অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে? কেন স্বামী ঠিক করেছিল যে লেটারটা দেবে একদম দিনের শেষে? কেন? কারণ কি? ও ভেবেছিল যে স্যামুয়েল উইল ডু সামথিং দ্যাট উইল জাস্টিফাই দ্য অ্যালিগেশন রিটেন ইন দ্য লেটার। বলছে স্যামুয়েল নিশ্চয়ই কোনো না কোনো কাণ্ড করবে, বা আমাকে হয়তো বকবে, মারবে, কিছু তো একটা করবে। তো তাহলে আমার যে অ্যালিগেশন গুলো লেখা আছে একটু হলেও তো ঠিক হবে, তাহলে আমি কিন্তু বেঁচে যাবো। বুঝতে পেরেছো? তাহলে অ্যান্সার উইল বি, হি থট স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য ডে টু জাস্টিফাই দ্য কন্টেন্টস অফ দ্য লেটার। বলছে স্যামুয়েল কিছু একটা করবে সারাদিনে, যাতে ওই যে কন্টেন্ট যেগুলো লেখা আছে সেগুলো কিন্তু কি হবে? সেগুলো কিন্তু আমাদের জাস্টিফাই হবে। হাউ ডিড স্যামুয়েল রিঅ্যাক্ট when স্বামী সেড হি হ্যাড এ হেডেক? যখন বলেছিল যে স্বামী বলেছিল আমার মাথা ব্যথা ছিল, তখন স্যামুয়েল কেমন ভাবে রিঅ্যাক্ট করেছিল? স্যামুয়েল খুব জেন্টলি রিঅ্যাক্ট করেছিল এবং তাকে বসতে বলেছিল, তাকে বকাবকি কিন্তু করেনি, তাই তো? সো অ্যান্সার উইল বি, স্যামুয়েল asked why he had come late and then allow him to sit without showing kindness. দয়া ভাব দেখিয়ে তাকে বলেছিল তোমার আসতে কেন দেরি হয়েছে। যখন উত্তর পেলো তখন বললো বেশ ঠিক আছে এসো আর বসো, এবং শোয়িং কাইন্ডনেস তার দয়ালু ভাবটা দেখালো, মানে তাকে বকাবকি করলো না। ঠিক আছে? নেক্সট ওয়ান ইজ, হাউ ডিড স্বামী ফিল আফটার স্যামুয়েল asked him to go to his seat? আচ্ছা, স্বামী কিরকম ফিল করেছিল আফটার স্যামুয়েল asked him? স্যামুয়েল তাকে যখন জিজ্ঞাসা করেছিল টু গো টু হিজ সিট, তার সিটে গিয়ে বসতে বলেছিল, তখন স্বামী কি ফিল করেছিল? আচ্ছা, হাউ ডিড স্বামী ফিল আফটার স্যামুয়েল asked him to go to his seat? তার সিটে যাওয়ার জন্য বলেছিল, তখন স্বামী কি ফিল করেছিল? যে সে খুব দুঃখিত হয়েছিল। স্বামী ফেল স্যাড, এবং সে কি করেছিল? সে ওই তার জায়গায় গিয়ে বসে পড়েছিল, এবং সে বলেছিল আমি স্যামুয়েলের মতো কোনো লোক আগে দেখিনি। তাহলে স্বামী ফেল্ট স্যাড অ্যান্ড থট হি হ্যাড নেভার মেট এনিওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল। স্যামুয়েলের মতো, সরি সরি, ঠিক আছে দেখো, অ্যাজ গুড অ্যাজ। আচ্ছা, দেখছো কোথায় চলে যাচ্ছে আমার দাগ? এ তো আকাশ ফুটো করে দেবে। এমন দাগ দেবো আমি আকাশ ফুটো হয়ে যাবে। তো এটা হচ্ছে কি? পজিটিভ ডিগ্রি। দিস ইজ পজিটিভ ডিগ্রি। হাউ মেনি ডিগ্রিজ ডু ইউ হ্যাভ? আমাদের কতগুলো ডিগ্রি আছে লিখে জানাবে, পরে তোমাদের উত্তর দেবো। ঠিক আছে? পরের দিন ট্রান্সফরমেশন করাবো, উত্তর পেয়ে যাবে। এখন তোমরা আমাকে জানাবে। ওকে? হাউ ডিড স্যামুয়েল বিহেভ? স্যামুয়েল কেমন ভাবে বিহেভ করেছিল হোয়েন ইন্সপেক্টিং হোম লেসনস? যখন হোম লেসন গুলো চেক করছিল। তাহলে স্যামুয়েল বিহেভ জেন্টলি, ঠিক আছে, অ্যান্ড তাকে কি বলেছিল? বসতে বলেছিল, এবং তাকে কিছু বলেনি। ঠিক আছে? হি appeared gentle and did not scold স্বামীকে কিছু বলেনি ইভেন হোয়েন হি অ্যাডমিটেড টু নট ডুইং।
হোমওয়ার্ক যখন করেনি তখনও কিন্তু তাকে কোনো কিছু বলেনি বা বকাবকি করেনি, তাই তো? জেন্টেল মানে খুব ভদ্রভাবে, মানে একদম নম্র ভদ্রভাবে তার সঙ্গে মানে কি করেছিল, কথা বলেছিল। হাউ ডিড ফাদার রিয়াক্ট, বাবা কিভাবে রিয়াক্ট করেছিল হোয়েন স্বামী রিটার্ন হোম উইথ দ্য লেটার, যখন ওই চিঠিটা নিয়ে বাবা যখন বাড়ি ফিরে এসেছিল তখন স্বামী কিরকম, তার স্বামীর বাবা কেমন রিয়াক্ট করেছিল? হি স্ন্যাচ দ্য লেটার ফ্রম স্বামী অ্যান্ড টোর ইট আপ, এবং বলেছিল তোমার স্যামুয়েলকে রিজার্ভ করো। আচ্ছা, ফাদার গট অ্যাংরি, বাবা রেগে গিয়েছিল। স্ন্যাচ দ্য লেটার, লেটারটা কেড়ে নিয়েছিল। টোর ইট আপ, ছিঁড়ে ফেলে দিয়েছিল। অ্যান্ড সেড, এবং বলেছিল স্বামীর ডিজার্ভ, স্বামীর ওইটাই প্রাপ্য কি, স্যামুয়েল স্কোল্ডিং, স্যামুয়েলের বকাবকি। দেখো, এইটাও কিন্তু ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, এই কথাটাও কিন্তু এক ধরনের আইরনি হয়ে যাচ্ছে। তার কারণ কি? কারণ দেখো, স্যামুয়েল কিন্তু খুব ভালো, বাট ওর বাবা ভাবছে কি যে ও হয়তো খুব স্কোল্ড করে, মানে বকাবকি করে, খুব রাগিদার একটা লোক। কারণ স্বামী সেরকম করে বলেছিল ওকে, তো ওরকম ভাবছে, তো সেই জন্য বলছে তুমি ওরকমই ডিজার্ভ করো। কিন্তু একদিক থেকে ওরকম ডিজার্ভ করো মানে ওর তো স্বামীর জন্য তো ভালোই, বুঝতে পারছো তো? এই জন্য এটা একদিক থেকে ড্রামাটিক কারণেই বলা যেতে পারে, বাট ড্রামাটিক কি হয় যে ক্যারেক্টার গুলো কিছু জানে না, বাকিরা জানে, বাট এটা যেহেতু ড্রামা নয়, ঠিক আছে, ইউজ করতেই পারো বা সিচুয়েশনালও বলতে পারো, কোনো অসুবিধা নেই, এটা আইরনি, এটা জেনে রেখো, ঠিক আছে? নেক্সট ওয়ান ইজ আনসিন। সো as we know, we have to read the questions at first so that we can understand what they to answer want us to answer, আমাদের কাছ থেকে কি চাইছে উত্তর দেওয়ার জন্য সেইটা আগে দেখবো, আমরা কোশ্চেন গুলো আগে পড়বো, আনসিন আগে পড়বো না। আমি আগেই বলেছি, কি সুবিধা হয় সব জানতে পারবে। চলো কোশ্চেন পড়া যাক। আচ্ছা, আমরা কি করবো বলতো? আমাদের প্রথম কাজ কি হবে? আমরা হাইলাইট করব কোনটাকে, আমরা হাইলাইট করব কোশ্চেনের মধ্যে যে কি আছে, কোয়েশ্চেনের মধ্যে আমাদের যেগুলো আছে ধরো কি পয়েন্ট, সেগুলো আমরা কিন্তু হাইলাইট করবো। তো একটু দাঁড়াও, আমি একটু জল খেয়ে নিই, 2 মিনিট ওয়েট করো। কল চলে আসছে সব, ঠিক আছে, চলো। আচ্ছা যাক, আসলে আজকে টিচার্স ডে তো, তো সব উইশ করার জন্য কল টল করছে, ক্লাসটা নিয়ে নিই তারপর ধরবো। দেখো, এমসিকিউস আই সরি 1 মার্কসের, দেখো, হোয়ার ডিড দ্য ফায়ার ব্রেক আউট, দেখো, তাহলে এখানে একটা জিনিস বুঝতে পারছি, ফায়ারের কোনো একটা গল্প আছে, মানে আগুন লাগার কোনো একটা গল্প আছে। আর এই যে ব্রেক আউট, তাহলে লেখো তো এটার মানে কি, ব্রেক আউট মানে কি, এটা লেখো তো, তারপর দেখছি আমি, ঠিক আছে? সো অপশন গুলো কি করবো আমরা, কি বলছি, হোয়ার ডিড দ্য ফায়ার ব্রেক আউট, ব্রেক আউট মানে বলে দিচ্ছি এটা একটা ফ্রেজাল ভাব, এর মানে হচ্ছে ছড়িয়ে পড়া। তাহলে এই যে আগুনটা, আগুনটা যেটা ছড়িয়ে পড়েছে, কোথায় ছড়িয়ে পড়েছে, হোয়ার, হাওড়া স্টেশন, বাগবাজার মার্কেট, গড়িয়াহাট মার্কেট, না নিউ মার্কেট। ওকে, তো অ্যান্সার আমরা, তোমরা লিখবে না লিখবে কি, দেখো আগে, এই যে যেগুলো হাইলাইট করছি সেগুলো দেখে রাখো। নেক্সট ওয়ান কি, হাউ মেনি, দেখো, ফায়ার ইঞ্জিনস, ফায়ার ইঞ্জিন এসেছিল কতগুলো, তার মানে ফায়ার ইঞ্জিনের সংখ্যা আমাদের, হাউ মেনি, সংখ্যাটা আমাদেরকে জানতে হবে। তো বুঝতে পারছো, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদেরকে হাইলাইট করতে হবে, সেটা কি, আমাদেরকে জানতে চাইছে যে কতগুলো ফায়ার ইঞ্জিন ছিল। তো তারপরে দেখো, হু প্রমিস কম্পেনসেশন, কম্পেনসেশন মানে হচ্ছে ক্ষতিপূরণ, ঠিক আছে, কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ। কে প্রমিস করেছিল, কে প্রমিস করেছিল ক্ষতিপূরণ টু দ্য অ্যাফেক্টেড, মানে ক্ষতিগ্রস্ত শপকিপার্স, শপকিপার্স মানে হচ্ছে দোকানদার, দোকানদার যারা শপকিপার গুলো ছিল, ক্ষতিগ্রস্ত দোকানদার গুলো ছিল, তাদের কম্পেনসেশন মানে ক্ষতিপূরণ কে দেবো বলেছিল। পরে দেখছি, দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, দেখো, দ্য ফায়ার স্প্রেড কুইকলি ডিউ টু দ্য প্রেজেন্স অফ ড্যাশ ম্যাটেরিয়াল, সরি, হ্যাঁ, ম্যাটেরিয়ালস, কিছু ম্যাটেরিয়ালস ছিল যার জন্য ফায়ারটা খুব স্প্রেড হয়েছিল কুইকলি, খুব তাড়াতাড়ি। কেন, কিসের প্রেজেন্স ছিল, আমরা যখন পড়বো তখন দেখবে, এই কিওয়ার্ড গুলো মনে রাখো তাহলে বুঝতে পারবে, এই যে প্রেজেন্স কিওয়ার্ড অফ ড্যাশ ম্যাটেরিয়াল, ঠিক আছে। ফায়ার ফাইটার্স ওয়ার্ক, কত ঘন্টা কাজ করেছিল তারা, ঠিক আছে। তো কন্ট্রোল দ্য ব্লেজ, ব্লেজ মানে হচ্ছে প্রচন্ড যে আগুনটা, সেই আগুনটাকে বলা হয়, মানে ধরো বিশাল আগুন লেগে গেছে, সেই আগুনটাকে বলছে ব্লেজ। অ্যারাউন্ড ড্যাশ শপ, কতগুলো দোকান, কতগুলো দোকান কি হয়েছিল, ওয়ার কমপ্লিটলি গাটেড মানে পুড়ে গিয়েছিল, কতগুলি দোকান পুড়ে গিয়েছিল, এটা আমরা দেখবো, তাই তো? নেক্সট ওয়ান ইজ, দেখো, ট্রু ফলস জানতে হবে, দ্য ফায়ার স্টার্টেড ইন দ্য স্মল শপ,
হচ্ছে আগুনটা স্টার্ট হয়েছিল একটা ছোট্ট দোকানে ফায়ারটা স্টার্ট হয়েছিল। দেখবো আমরা মেনি লাইভস ওয়্যার লস্ট ইন দা ফায়ার। দেখো অনেক লাইফ লস মানে অনেকজন মারা গিয়েছিল তাই বলছে, গিয়েছিল না যায়নি সেটা দেখবো আমরা। আচ্ছা, দ্য পুলিশ ইভাকুয়েটেড মানে হচ্ছে খালি করা। যে ওয়ার্ড গুলো নতুন পাচ্ছ সেগুলো কিন্তু নোট ডাউন করবে। দ্য পুলিশ ইভাকুয়েটেড মানে হচ্ছে খালি করেছিল নিয়ার বাই হাউসেস, পাশাপাশি যে ঘরগুলো ছিল সেগুলো, ফর সেফটির জন্য, তাই তো? এটা ঠিক না ভুল আমরা দেখবো। ওকে, নেক্সট ওয়ান ইজ, দেখো শর্ট কোয়েশ্চেন যেগুলো আছে, দেখো হাউ ডিড দ্য ফায়ার স্প্রেড, কিভাবে, কিভাবে ফায়ারটা স্প্রেড করেছিল সো কুইকলি, খুব তাড়াতাড়ি, ইন বাগবাজার মার্কেট। দেখো বাগবাজার মার্কেট থেকে একটা জিনিস তোমার ক্লিয়ার হয়ে গেল কোশ্চেন থেকেই, যে আগুনটা বাগবাজার মার্কেটে লেগেছিল। তো দেখো এখানে একটা কোশ্চেন করলাম আমরা, হোয়ার ডিড দ্য ফায়ার ব্রোক আউট, কোথায় লেগেছিল? বাগবাজার মার্কেট। ও বাবা, কালি কি ঝরে গেছো রে ভাইয়া, এই বাগবাজার মার্কেট। ওকে, তারপরে দেখো কোথায় ছিলাম আমরা? এইখানে ছিলাম। আচ্ছা, হোয়াট স্টেপস ওয়ার টেকেন টু ব্রিং দ্য ফায়ার আন্ডার কন্ট্রোল, ফায়ারটাকে কন্ট্রোল করার জন্য কি কি স্টেপ নেওয়া হয়েছিল, স্টেপ গুলো জানতে হবে আমাদেরকে। হু প্রমিস, আচ্ছা হোয়াট প্রমিস, কোন প্রমিসটা করেছিল? ডিড দ্য মেয়র অফ কলকাতা। দেখো একটা কোশ্চেন ছিল কে প্রমিস করেছিল, তাহলে মেয়র অফ কলকাতা, তাহলে উত্তরটা এখান থেকে পেয়ে গেলে, বুঝতে পারছো তো? মেক টু দ্য ট্রেডার্স মানে যারা ব্যবসায়ী আছে তাদের কাছে কি প্রমিস করেছিল। তো দিস ইজ দ্য কোয়েশ্চেন। চলো ভোকাব পরে করবো, আগে আমরা আনসিনটাকে ভালোভাবে পড়ি এবং যে কিওয়ার্ড গুলো পেলাম সেই কিওয়ার্ড গুলোকে এখানে আগে হাইলাইট করি। তোমরা পরীক্ষার সময়ও তাই করবে, রুল দিয়ে হালকা হালকা করে দাগ দিয়ে দেবে যাতে তোমরা হয়তো মুছতে পারো, ঠিক আছে? কারণ যেহেতু তোমাদের ওইখানেই অ্যান্সার দিয়ে ওটাই জমা দিতে হবে, সেই জন্য যেন মুছতে পারো এরকম ভাবে ইরেজার ইউজ করবে, ইরেজার দিয়ে যেন মোছা যায় এরকম ভাবে হালকা ভাবে দাগ দেবে কিওয়ার্ড গুলোতে, তাহলে তোমাদের কিন্তু অ্যান্সার করার সুবিধা হয়ে যাবে, ঠিক আছে? কঠিনগুলো যখন করাবো তখন তো আরোই বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই, আস্তে আস্তে বাড়ছে আমাদের, তাই তো? প্রথম দিন একদম সহজ ছিল, কালকে আরেকটু ছিল, আজকে আরেক দু চারটে ওয়ার্ড নতুন নতুন পাবে, এরকম করে আস্তে আস্তে আমরা লেভেলটাকে আপ করবো, ঠিক আছে? এই ম্যাসিভ ফায়ার, দেখো একটা বিশাল বড় ফায়ার ব্রোক আউট মানে এখনই বললাম যে ছড়িয়ে পড়া, ইয়েস্টারডে ইভিনিং এট দ্য ফেমাস বাগ বাজার মার্কেট। কোথায়? বাগবাজার মার্কেটে ছড়িয়ে পড়েছিল, ইন নর্থ কলকাতা। কোথায়? নর্থ কলকাতার বাগবাজার মার্কেটে ছড়িয়ে পড়েছিল, ঠিক আছে? দ্য ফায়ার স্টার্টেড, আগুনটা শুরু হয়েছিল ইন এ স্মল শপ। দেখো আমরা কোয়েশ্চেনে পেয়েছিলাম একটা ছোট দোকানে শুরু হয়েছিল, হ্যাঁ, অ্যান্ড কুইকলি স্প্রেড, খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছিল, টু নিয়ার বাই স্টলস, কাছাকাছি যে দোকানগুলো সেখানে, ডিউ টু দ্য প্রেজেন্স অফ ইনফ্ল্যামেবল ম্যাটেরিয়ালস। দেখো আমরা কিছু ম্যাটেরিয়াল প্রেজেন্স কথাটা দাগ দিয়েছিলাম, দেখো কি পেয়েছিলাম? ইনফ্ল্যামেবল, তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছিল, তার কারণ কি ছিল? যে ইনফ্ল্যামেবল ম্যাটেরিয়াল, ইনফ্ল্যামেবল কাকে বলে? যে দাহ্য পদার্থ, খুব তাড়াতাড়ি আগুন জ্বলে যায় যেগুলোতে, সেগুলো যেমন বারুদ একটা ইনফ্ল্যামেবল, ঠিক আছে? প্লাস্টিক এগুলো খুব তাড়াতাড়ি আগুন লেগে যায় সেই জন্য। উইদিন মিনিটস, কয়েক মিনিটের মধ্যে, থিক স্মোক কভার দ্য এরিয়া, খুব যে একটা থিক, থিক মানে হচ্ছে ঘন, একটা স্মোক মানে হচ্ছে ধোঁয়া, কভার ঘিরে ফেললো দ্য এরিয়া জায়গাটাকে, ক্রিয়েটিং, কি ক্রিয়েট করলো? প্যানিক, প্যানিক মানে হচ্ছে দেখো এদিক সেদিক লোকে দৌড়াদৌড়ি শুরু করে দেয়, ধরো আগুন লেগে গেছে সেই সময়ে নিজেকে কেউ নিজেদেরকে ঠিক রাখার জন্য সবাই এদিক সেদিক দৌড়ে বেড়ায়, তো এইটাকেই বলছে প্যানিক সিচুয়েশন, কেওস একটা সৃষ্টি হয়। তো এই প্যানিক সিচুয়েশনে শপকিপার এবং কাস্টমার গুলো কি করছিল? দৌড়াদৌড়ি করছিল, ঠিক আছে? অ্যাটলিস্ট 25 ফায়ার ইঞ্জিন, দেখো একটা কোয়েশ্চেন ছিল কতগুলো ফায়ার ইঞ্জিন, দেখো 25 ফায়ার ইঞ্জিন ওয়ার রাশ টু দ্য স্পট, কতগুলো? 25টা ফায়ার ইঞ্জিন কিন্তু স্পটটাতে এসেছিল। অ্যান্ড ফায়ার ফাইটার্স ওয়ার্ক ফর ওভার 4 আওয়ার্স, দেখো ফায়ার ফাইটার গুলো কাজ করেছিল, এখন একটা কোয়েশ্চেন পেয়েছিলাম আমরা, যে কত? 4 ঘন্টা, টু ব্রিং দ্য ব্লেজ আন্ডার কন্ট্রোল, ব্লেজটাকে মানে হচ্ছে এই যে প্রচন্ড বিধ্বংসী আগুনটাকে কন্ট্রোল করার জন্য। দ্য পুলিশ ইভাকুয়েটেড মানে হচ্ছে যেটাকে বলে খালি করে দেওয়া, ঠিক আছে? দ্য পুলিশ ইভাকুয়েটেড নিয়ার বাই হাউসেস, কাছের যে বাড়িগুলোকে, টু এনসিওর, এটা এনসিওর করার জন্য, দ্য সেফটি অফ রেসিডেন্টস, যারা ওখানে বসে আছে বা ওখানে বসবাস করে তাদের যে সেফটি, তাদের সুরক্ষার জন্য বাড়িগুলোকে ইভাকুয়েটেড খালি করে দিয়েছিল, তাই তো? ফরচুনেটলি, সৌভাগ্যক্রমে, এটা একটা পজিটিভ ওয়ার্ড, তাহলে নো লাইভস ওয়ার লস্ট, কোনো লাইভ লস্ট হয়নি। এখানে একটা কোয়েশ্চেন ছিল মেনি লাইভস ওয়ার লস্ট, হয়েছিল না, লেখা ছিল, তাহলে এটা কি হবে? না, কোনো লাইভে লস হয়নি, কারণ কেউ মারা যায়নি, এবং 50টা দোকান মানে 50 শপস ওয়ার কমপ্লিটলি গাটেড, মানে প্রায় 50টা দোকান পুরোপুরি পুড়ে গিয়েছিল, কজিং হিউজ লসেস টু ট্রেডার, যারা ব্যবসায়ী ছিল তাদের জন্য বিশাল ক্ষতি হয়েছিল। দ্য মেয়র অফ কলকাতা, কি? কলকাতার মেয়র ভিজিটেড দ্য সাইট, দেখো সাইট, SITE, তিনটে সাইট, SIGHT, CITE, SITE, এই তিনটের আলাদা আলাদা মানে কিন্তু আমাকে কমেন্ট সেকশনে লিখবে। আচ্ছা, এই SITE এর মানেটা আমি বলে দিচ্ছি। SITE সাইট মানে হচ্ছে কি?
জায়গা, ঠিক আছে, যে স্থানটা বলে না ওই ওয়ার্কিং সাইট যেগুলো চলছে সেই সাইট, বুঝতে পেরেছো, জায়গাটাতে কি ভিজিট করেছিল, দেখতে এসেছিল, এন্ড প্রমিস করেছিল, কি প্রমিস করেছিল, কম্পেনসেশন ফর দ্য অ্যাফেক্টেড শপকিপার, যারা অ্যাফেক্টেড অর্থাৎ যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য কি করেছিল, কম্পেনসেশন ঘোষণা করেছিল। অ্যান ইনকোয়ারি হ্যাজ বিন অফার্ড, হচ্ছে একটা ইনকোয়ারিও কি হয়েছে, অর্ডার অর্ডার করা হয়েছিল টু ফাইন্ড দ্য কজ অফ দ্য ফায়ার, ফায়ারের কারণটা খুঁজে বার করার জন্য, বুঝতে পেরেছো, একবার দেখে নাও, আশা করছি বুঝেছো। চলো, কোশ্চেন অ্যান্সার প্রথম কাটা অ্যান্সার করেই ফেলেছি আমরা, নেক্সট দেখবো আমরা, দাও আগে আমি পেনটা সিলেক্ট করে নিই। হাউ মেনি ফায়ার ইঞ্জিনস ওয়ার রাশ টু দ্য স্পট, কতগুলো, 25, এখনই করে এলাম, আশা করছি বেশি লাগবে না। হু প্রমিস কম্পেনসেশন, কে কম্পেনসেশন কমে করেছে তো এফেক্টেড, নিজেরাই পারবে, মেয়র অফ কলকাতা, ঠিক আছে। দ্য ফায়ার স্প্রেড কুইকলি ডিউ দ্য প্রেজেন্স অফ ইনফ্ল্যামেবল ম্যাটেরিয়ালস, ইনফ্ল্যামেবল ম্যাটেরিয়ালস, ঠিক আছে, দেখতেই পাচ্ছ এখানে দেখো, দাগ দিয়েও রেখেছি আমি, দেখো ইনফ্ল্যামেবল ম্যাটেরিয়ালস, বুঝতে পেরেছো। হ্যাঁ, তারপরে হচ্ছে ফায়ার ফাইটার্স ওয়ার্ক ওভার কত ঘন্টা, 4 ঘন্টা, তাই তো, 4 আওয়ার্স, দেখে নাও, এই দেখো, এই যে 4 আওয়ার্স, দেখতে পাচ্ছ। তো নেক্সট দেখো, অ্যারাউন্ড কতগুলো শপ, 50 শপ, আমরা এখনই পড়ে এলাম কতগুলো, 50টা শপ ওয়ের কমপ্লিটলি গাটেড, পুড়ে গিয়েছিল কটা শপ, দেখো এখানে লেখা আছে অ্যারাউন্ড 50 শপস ওয়ার কমপ্লিটলি গাটেড, প্রায় 50টা দোকান পুরোপুরি পুড়ে গিয়েছিল, তাই তো, বেশ। নেক্সট কোয়েশ্চেন কি, চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক, নেক্সট কোয়েশ্চেন, নেক্সট কোয়েশ্চেন, আচ্ছা, ট্রু অ্যান্ড ফলস, দ্য ফায়ার স্টার্টেড ইন এ স্মল শপ, একটা ছোট দোকানে চালু হয়ে শুরু হয়েছিল, ট্রু, এটা দেখলামই আমরা, আচ্ছা, মেনি লাইভস ওয়ার লস্ট, দেখো আমি প্রথমেই তখনই বললাম যে অনেক লাইফ লস্ট হয়েছিল, না হয়নি, তো কি হবে, এটা হবে ফলস, কেউ কোনো লাইফই লস হয়নি, মানে কেউ মারা যায়নি। আচ্ছা, দ্য পুলিশ ইভাকুয়েটেড নিয়ার বাই হাউসেস ফর সেফটি, হ্যাঁ ইভাকুয়েট খালি করেছিল, তো কি হবে, ট্রু, বুঝতে পেরেছো, এটা ট্রু হবে। তোমরা কিন্তু সাপোর্টিং স্টেটমেন্ট গুলো কিন্তু আমি অলরেডি তোমাদের দাগ দিয়েই দিয়েছি, তোমাদের কোনো প্রবলেম হবে না সাপোর্টিং স্টেটমেন্ট নিয়ে। চলো এইগুলো অ্যান্সার করা যাক, হাউ ডিড দ্য ফায়ার স্প্রেড সো কুইকলি ইন বাগবাজার মার্কেট, বাগবাজার মার্কেটে আগুনটা কিভাবে ছড়িয়েছিল, চলো দেখা যাক। ফায়ার স্টার্টেড ইন এ স্মল শপ অ্যান্ড কুইকলি স্প্রেড টু নিয়ারবাই স্টল ডিউ টু দ্য প্রেজেন্স অফ ইনফ্লেমেবল ম্যাটেরিয়ালস, এখান থেকে লিখতে পারো কি, দ্য ফায়ার, এখান থেকে দ্য ফায়ার quickly spreaded to the nearby stall due to the presence of inflammable material, ঠিক আছে, না হলে আমি লিখে দিচ্ছি, চলো। হয়ে গেল। inflammable material, ঠিক আছে, the fire spread quickly due to the presence of inflammable material, বুঝতে পেরেছো, এরকম ভাবে অ্যান্সার লিখবে। আচ্ছা, এখানে ইন বিগ বাজার লিখে দাও, বিগ বাজারই বলছি আমি বারবার, বাগ বাজার, বাগ বাজার মার্কেট, ঠিক আছে, চলো। হোয়াট স্টেপস ওয়ার টেকেন টু ব্রিং দ্য ফায়ার আন্ডার কন্ট্রোল, কোন স্টেপটা নেওয়া হয়েছিল এই আগুনটাকে কন্ট্রোল করার জন্য, কি কি স্টেপ নেওয়া হয়েছিল, চলো দেখা যাক কি কি স্টেপ নিয়েছিল। দেখো 25 ফায়ার ইঞ্জিনস ওয়ার রাশ টু দ্য স্পট, 25টা ফায়ার ইঞ্জিন এসেছিল, তারপর কি হয়েছিল, ফায়ার ফাইটার্স ওয়ার্ক করেছিল 4 ঘন্টা ধরে, এবং ব্লেজটাকে কন্ট্রোল করার জন্য পুলিশ কি করেছিল, এভাকুয়েট করেছিল হাউসেস ফর সেফ, হাউসেস টু এনশিওর দ্য সেফটি অফ রেসিডেন্ট, রেসিডেন্টদের সেফটির জন্য কি করেছিল, তাদেরকে মানে ঘরগুলো খালি করা হয়েছিল, বুঝতে পেরেছো। তো অ্যান্সার লিখি আমরা, কি লিখবো দেখো, ওই এখানে 25 fire engines were sent to the spot, নাকি, the spot, কমা দিয়ে দাও, আর কি করেছিল, ফায়ার ফাইটাররা কাজ করেছিল, ফায়ার ফায়ার ফাইটার্স ওয়ার্ক, আচ্ছা এখানে বুঝতে পারছেন না, নিচে লিখি,
firefighter work, sorry, work for 4 hours and police evacuated the place. হাউসেস নিয়ার বাই হাউসেস নিয়ে প্লেস করে দিলাম, জায়গাগুলোকে ইভাকুয়েট মানে খালি করে দিয়েছিল, ঠিক আছে। আচ্ছা, হোয়াট প্রমিস ডিড মেয়র অফ কলকাতা মেক টু দ্য ট্রেডার্স? কি প্রমিস করেছিল দা মেয়র? এটা তো জানো তোমরা, দা মেয়র, মেয়র অফ কলকাতা প্রমিস কম্পেনসেশন, ঠিক আছে, কম্পেনসেশন টু দ্য ট্রেডার, টু দ্য ট্রেডার্স, ঠিক আছে। আর একটা জিনিস বলেছিল, ইনকোয়ারির জন্য একটা অর্ডার দিয়েছিল, অ্যান্ড অর্ডার ফর অ্যান ইনকোয়ারি। বুঝতে পেরেছো? দেখে না একবার, কোনো প্রবলেম থাকলে বলো। ও আচ্ছা, আচ্ছা বুঝতে পেরেছো আশা করছি, দেখে নাও একবার। ওকে, লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান, দ্যাট ইজ ভোকাবুলারি কোয়েশ্চেন। এই ধরনের কোয়েশ্চেন তোমাদের দেয় যে 2 × 4 = 8, এটা দেয়। এইটা নিয়ে তোমাদের অনেক প্রবলেম হয়, তো এগুলোর জন্য কিন্তু পুরো প্র্যাকটিস করতে হবে, একদিনে এটা শেখা যাবে না। আর আমি একটু স্পিডে বলছি, তার কারণ কি, কালকে আমি ভিডিও বানালাম, তোমাদের কোনো কারণের জন্য, টেকনোলজি গ্লিচের জন্য আমার ভিডিওটা ফরম্যাট হয়ে গেল, বাস, সব আবার ভিডিও বানাতে হচ্ছে। তো সেই জন্য খুব স্পিডের মধ্যে বলছি, ঠিক আছে। তো খুব স্পিডও বলিনি, তাও মোটামুটি স্পিড আছে। তো তোমরা আশা করছি ম্যানেজ করে নেবে, ঠিক আছে, যেহেতু অনেক আমার কাছে আর বেশি সময় নেই, আমাকে আপলোড করতে হবে, তো একটু তাড়াতাড়ি করতে হবে। তো দেখো, ফাইন্ড দ্য ওয়ার্ড ফ্রম দ্য প্যাসেজ দ্যাট মিনস, বলছে ওয়ার্ড গুলো খোঁজো যেগুলো আছে প্যাসেজ থেকে খোঁজো, এগুলো জানো। অ্যাবেল টু ক্যাচ ফায়ার ইজিলি, খুব সহজে আগুন লেগে যায়, কি হবে? ইনফ্ল্যামেবল, আমি লিখে এনেছি আর লিখতে হবে না, ইনফ্ল্যামেবল, ঠিক আছে। এ বিগ ফায়ার, ম্যাসিভ ফায়ার কি কি বলা হয় এখনই পড়লে, কি বলা হয়? ব্লেজ, ঠিক আছে। মানি হেল্প টু গিভেন আফটার লস, ক্ষতিপূরণ দেওয়া হয়, এটাকে বলে কম্পেনসেশন, ঠিক আছে। আশা করছি এগুলো বুঝতে পারছো। আর অপোজিট কি? সেফ, সেফ হচ্ছে আনসেফ, ডেঞ্জারাস, এরকম সিচুয়েশনকে বলা হয় অপোজিট, মানে সেফের অপোজিট এগুলো, স্মলের অপোজিট লার্জ হবে, বিগ হবে, ঠিক আছে, ম্যাসিভ হবে, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো। সো লেটস মুভ টু দ্য গ্রামার সেকশন, চলো গ্রামার সেকশনে আসা যায়। So, before we started, but we answered the question. We have to learn the concept. At first, we have to learn the concepts. Okay? চল কনসেপ্টটা দেখা যাক। ইউজেস অফ অ্যান, অ্যান আমরা কোথায় ইউজ করবো? দেখো, আমি আগের দিন কিন্তু বলেছিলাম যে কোথায় কোথায় এ ইউজ করা যায়, একটি বোঝালে কোন কোন জায়গাগুলোতে হয়, সেই সমস্ত জায়গাতেই অ্যান বসবে, বাট একটা শর্ত, তার আগে ভাওয়েল সাউন্ড থাকতে হবে, ঠিক আছে। মানে ওই একই পয়েন্ট গুলোই হবে, মানে আমি বলেছিলাম না, এই যে এত এ কেজি যেমন করে বলেছিলাম, সেরকমই ব্যাপার। কিন্তু রেড ফেড এইসব বোঝানোর জন্য কিন্তু এ ব্যবহার করব, বাট আমাদের এ বা অ্যান সেম জায়গাতেই বসবে, বাট শুধুমাত্র খেলাটা হচ্ছে ভাওয়েল সাউন্ডের খেলা। সো ভাওয়েল সাউন্ড কোনগুলো চিনবো কি করে? দেখো, মেনলি ভাওয়েল আমার এইগুলো, কিন্তু শুধু ভাওয়েল থাকলেই যে ভাওয়েল সাউন্ড হবে এমন কোনো মানে নেই, ঠিক আছে। ভাওয়েল থাকলেই ভাওয়েল সাউন্ড হবে তার কোনো মানে নেই। তো আমাদের ভাওয়েল সাউন্ড চিনতে হবে। সাউন্ড কি করে চিনবো? দেখো, অ থেকে শুরু করে আমরা ও পর্যন্ত যে যে ধরনের আওয়াজগুলো হয়, এইগুলো হচ্ছে আমাদের ভাওয়েল সাউন্ড। আর ক থেকে শুরু করে চন্দ্রবিন্দু পর্যন্ত যে যে আওয়াজগুলো হয়, এগুলো হচ্ছে কনসোন্যান্ট, কনসোনেন্ট সাউন্ড, ওকে, সাউন্ড, ওকে। দেখো, তাহলে যখন ভাওয়েল সাউন্ড থাকবে তার আগে কি বসবে? অ্যান বসবে। কনসোনেন্ট সাউন্ড থাকবে তার আগে এ বসবে। তো এটা আশা করছি এটাতে কোনো প্রবলেম নেই। দেখো, অ্যান অ্যাপেল, 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 তাহলে কি আসছে? এটা হচ্ছে অ অ্যান, সেই জন্য এটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, সেই জন্য এটা হবে অ্যান অ্যাপেল। এগ, এগ, এ আসছে দেখো অধিকের মধ্যে, সেই জন্য অ্যান এগ। অক্স, 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 সেই জন্য অ্যান অক্স। আম, 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 আমব্রেলা, অ্যান, ঠিক আছে। দেখো, এটা আইল্যান্ড, ইসল্যান্ড বলবো না, আইল্যান্ড, আইল্যান্ড, আইল্যান্ড আসছে প্রথমে, সেই জন্য অ্যান। আচ্ছা, সি এটা অরেঞ্জ অ্যান। আশা করছি এটা বুঝতে পারছো। বেশ, দেখো পরেরটা কি আছে? বিফোর দ্য সাউন্ড বিগিনিং উইথ দ্য সাইলেন্ট এইচ,
অনেক সময় দেখবে আমরা অনেক ওয়ার্ড ইউজ করি, যেমন যে আওয়ার, অনেস্ট, অনারেবল, এয়ার, ঠিক আছে? এইগুলো আগে কি হয়, এইচটা কি থাকে, সাইলেন্ট থাকে। আমরা উচ্চারণ করার সময় কি করি, এইচটা সাইলেন্ট করে দিই। হাওয়ার বলি না, আমরা আওয়ার বলি। যখন আওয়ার বলবো, দেখো আওয়ার বলবো তখন আওয়ার, আসছে প্রথমে, তো সেই জন্য এটা অ্যান। অনেস্ট, আসছে প্রথমে, সেই জন্য অ্যান, ঠিক আছে? অনারেবল, দেখো আসছে, সেই জন্য অ্যান। এয়ার, দেখো এয়ার, এটা হেয়ার বলবো না, এয়ার, আসছে, সেই জন্য অ্যান। আচ্ছা, এই যে এইচ ই আই আর, এইচ এ আর ই, এইচ এ আই আর হলো, এইচ ই আর ই, এইচ এ আর ই, এইগুলোর মানে আমাকে, প্রত্যেকটার মানে আমাকে কমেন্ট সেকশনে লিখে তোমরা জানাবে। এটা হচ্ছে ক্লাস ওয়ার্ক কোয়েশ্চেন। ওকে, দেখো এক্সাম্পল কি হবে, হি ইজ অ্যান অনেস্ট বয়, বুঝতেই পারলে এটা অনেস্ট অ, সেই জন্য। নেক্সট ওয়ান ইজ বিফোর দ্য অ্যাব্রিভিয়েশনস অফ ইনিশিয়াল দ্যাট ইজ উইথ ভাওয়েল সাউন্ড। দেখো আমি যদি বলি একটা, ধরো এফ ও লিখলাম, ড্যাশ এফ ও, আর ড্যাশ ফরেস্ট অফিসার, বলো এখানে এ বসবে না অ্যান, দেখো এফ ও, এফ ও, আমরা এফ ও এখন কি লিখছি ভাই, এ ফ, এফ ও, বুঝতে পেরেছো? এ উচ্চারণ আসছে প্রথমে, সেই জন্য হবে অ্যান এফ ও। দেখো এইটারই ফুল ফর্ম হচ্ছে ফরেস্ট অফিসার, কিন্তু এটা কি বলবো, ফরেস্ট অফিসার, ফরেস্ট অফিসার, ফ, সেই জন্য কি হবে এ ফরেস্ট অফিসার। বোঝাতে পেরেছি পার্থক্যটা? যখন দেখো এম এল এ, এম এল এ, এম 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 এম, দেখো এ আসছে, সেই জন্য হচ্ছে অ্যান এম এল এ। দেখো এমপি, এম এম এ আসছে, অ্যান এমপি। এক্স রে, এ কয় দন্ত সাই, যাই হোক, এ আসছে প্রথমে, এক্স। এত সুন্দর লেখা না, লোকে পয়সা দিয়েও শিখতে পারবে না। চলো এফবিআই অফিসার, এই বুঝতে পারছো, অ্যান এফবিআই অফিসার। এক্স রে, বুঝছো? এগুলো সব বুঝলে নিশ্চয়ই অ্যাব্রিভিয়েশন। আচ্ছা, বিফোর সিঙ্গুলার কাউন্টেবল নাউন্স রেফারিং টু ওয়ান, যেটা বললাম, এ যেগুলো যেগুলোতে বসে সমস্ত জায়গাতেই কিন্তু এগুলো বসবে। এ যেখানে যেখানেই বসে, সেখানে সেখানেই কিন্তু এগুলো বসবে। আচ্ছা, বিফোর সিঙ্গুলার কাউন্টেবল নাউন্স রেফারিং টু ওয়ান অ্যামং মেনি, অনেকগুলোর মধ্যে একজনকে বোঝালে কি হয়, একজন না একটা জিনিস বোঝালে সেখানে আমরা অ্যান বসাই, আর ভাওয়েল সাউন্ড থাকতে হবে, তাই তো? অ্যান ইন্ডিয়ান, অ্যান আর্টিস্ট, অ্যান ইঞ্জিনিয়ার, অ্যান আঙ্কেল, ঠিক আছে? অনেকগুলোর মধ্যে একজনকে বোঝাচ্ছে। নেক্সট ওয়ান ইজ, আচ্ছা চলো অ্যান্সার গুলো আগে করে নি, তারপর এখানে আসবো। কি ছিল, হি স ড্যাশ এলিফ্যান্ট, এলিফ্যান্ট, অ্যান এলিফ্যান্ট। হি ব্রট এ বুক, উই ওয়েটেড ফর অ্যান আওয়ার, তাই তো, অ্যান আওয়ার। মাই ফাদার ইজ অনেস্ট ম্যান, অনেস্ট কি হবে, আমি পাঁচটা করবো, পাঁচটা তোমাদের হোমওয়ার্ক এরকম থাকবে। মাই ফাদার ইজ অ্যান অনেস্ট ম্যান। আচ্ছা, দে মিট, দেখো আগের দিন কিন্তু আমি পড়িয়েছিলাম এর কনসেপ্ট, ইউ বা ওয়া, এই ধরনের যদি উচ্চারণ থাকে তাহলে কি হয়, আমরা কিন্তু যত এখানে ইউ দিয়ে হচ্ছে বা ইউ দিয়ে হচ্ছে, যাই হোক, এগুলো থাকা সত্ত্বেও যদি ইউ বা ওয়া এরকম কিছু উচ্চারণ থাকে, তাহলে কিন্তু আমরা, যেমন ও এন ই ওয়ান, যে ওয়া, ওয়ান, এই যে এগুলোর সঙ্গে আমরা কি বসাই, এ বসাই, ঠিক আছে, অ্যান বসাই না। তাহলে কি হবে, এ ইউরোপিয়ান, ঠিক আছে, ইউরোপিয়ান, ইউ হস্যই হস্য, ইউরোপিয়ান, ইউরোপিয়ান, যাই হোক, আমার বাংলা তো খুব সুন্দর, লিখবো না বাবা, তোমরা মারতে চলে আসবে আমাকে ঘর চেপে। এই 6 থেকে 10 পর্যন্ত হোমওয়ার্ক, পাঁচটা, আমি প্রত্যেকটা জিনিসে পাঁচটা করাবো, পাঁচটা হোমওয়ার্ক কমপ্লিট করবে। আমাকে অ্যান্সারটা কিন্তু লিখে দেখাবে, না হলে কিন্তু আমার থেকে খারাপ কেউ হবে না, বলে দিচ্ছি। লাঠি নিয়ে চলে যাবো তোমাদের ঘর, তো ঠিকানাটা পাঠিয়ে দিও। চলো, দেখা যাক ইউজেস অফ অ্যাট। অ্যাট এর ব্যবহার দেখবো। অ্যাট হচ্ছে কি একটা প্রিপোজিশন, এতক্ষণ আমরা কি দেখলাম, আর্টিকেল। আচ্ছা, আর্টিকেল সম্বন্ধে একটা জিনিস তোমাদের আমি ক্লিয়ার করে দিই, আগের দিন তোমাদের বলা হয়নি। আর্টিকেল দু ধরনের হয়, একটা হচ্ছে ইনডেফিনাইট, আর একটা হচ্ছে ডেফিনাইট। ঠিক আছে, ইনডেফিনাইট মানে কোন জিনিসটা নির্দিষ্ট করে বলে না। এখানের জন্য কি কি ব্যবহার হয়, এ আর অ্যান, এই শুধু এন লিখে দিলাম, কত কুড়ি হয়ে গেছি গো আমি, অ্যান, ঠিক আছে। আর ডেফিনাইট কি হবে, দা, বুঝতে পারছো, অ্যান, এ অ্যান, আর এদিকে দা। আচ্ছা হচ্ছে, ক্লিয়ার হলো। চলো প্রিপোজিশনে আসা যাক। আমরা এর আগে কি করেছি, অন করেছি, ইন করেছি, আজ করবো অ্যাট। অ্যাটের ব্যবহার দেখে নেবো। অ্যাট, প্রথমেই আমরা জানি টাইমের আগে আমরা অ্যাট বসাই। এর সো এক্সাক্ট টাইম, কোন একটা এক্সাক্ট টাইমের কথা হচ্ছে বা পয়েন্ট অফ টাইম বোঝালে আমরা কি বোঝাই, আমরা লিখি at।
যেমন অ্যাট 6 AM, 6 AM এক্সাক্ট একটা টাইম বোঝাচ্ছে, অ্যাট মিড নাইট একটা পয়েন্ট অফ টাইম বোঝাচ্ছে অ্যাট। আচ্ছা, অ্যাট লাঞ্চ এটা একটা এক্সাক্ট টাইমই, লাঞ্চের টাইম, ঠিক আছে। অ্যাট ক্রিসমাস এটা একটা ক্রিসমাসের সময়, ঠিক আছে, টাইমই বোঝাচ্ছে যে অ্যাট ক্রিসমাস, বুঝেছো? বেশ। নেক্সট ওয়ান ইজ প্লেস বা পজিশন। কোনো ছোট জায়গা বসলে অ্যাট, আর বড় জায়গায় বলেছিলাম ইন। আর এক্সাক্ট পজিশন বোঝালে কি হয়? অ্যাট হয়। যেমন অ্যাট দ্য বাস স্টপ, বাস স্টপ অ্যাট একদম মানে নির্দিষ্ট একটা জায়গা বলে দিচ্ছি বাস স্টপের মধ্যে, সেই জন্য হচ্ছে নির্দিষ্ট এখানে, ঠিক আছে। এক্সাক্ট পজিশন বোঝাচ্ছে। অ্যাট দ্য গেট এক্সাক্ট পজিশন, গেটের উপরে মানে গেটের কাছে একদম, অ্যাট দ্য গেট দাঁড়িয়ে আছি, মানে গেটের একদম এক্সাক্ট গেটে দাঁড়িয়ে আছি, ঠিক আছে। অ্যাট দ্য স্টেশন, স্টেশনের উপরে দাঁড়িয়ে আছে, ছোট জায়গাও বলতে পারো, স্টেশন। অ্যাট পার্ক স্ট্রিট ছোট একটা জায়গা, অ্যাট পার্ক স্ট্রিট। বুঝেছো? ওকে, আশা করছি বুঝতে পেরেছো। আহ চলো, ডাইরেকশন, এম আর টার্গেট। দেখছো ইমোজি, দেখছো টার্গেট একদম এরকম ভাবে টার্গেটটাকে হিট করতে হবে, 100% স্কোর আনতে হবে। পারবে না? একদম। বলো আমরাই পারবো, আমরা না তো কে পারবে? ঠিক আছে, চলো। ডাইরেকশন, এম আর টার্গেট। অ্যাড সোর্স টার্গেট অ্যান্ড ডাইরেকশন। লুক অ্যাট মি, না আমার দিকে তাকাও, এই যে ডাইরেকশন আমার দিকে তাকাও, লুক অ্যাট, সেই জন্য অ্যাট। থ্রো স্টোনস অ্যাট দ্য ডগ, বলছে এই কুকুরটার দিকে ঢিল থ্রো। এখানে একটা জিনিস ঠিক করে এরকম, এরকম ভাবে লেখা উচিত নয়, ডোন্ট লেখো, ডোন্ট থ্রো স্টোনস অ্যাট দ্য ডগ, মানে কুকুরটার দিকে পাথর ছুড়ো না, বুঝেছো? সাউট অ্যাট দ্য বয়, বয়টার দিকে চিৎকার করো, ডোন্ট সাউট, সব ডোন্ট লাগাও। খারাপ খারাপ জিনিসগুলো লিখে দিয়েছি, তোমরা কিছু বলতে পারছো না আমি। ডোন্ট সাউট অ্যাট দ্য ডগ, এই সরি বয়, বয়টার দিকে চিৎকার করো না। এই যে দিকে, দিক, এম, ঠিক আছে, এইগুলো হচ্ছে কি আমার অ্যাড বসে, বুঝতে পেরেছো? এজ, স্পিড আর প্রাইস, কোনো কিছু দাম, এজ, দেখো এজ, কোনো কিছু রেট মানে দাম, স্পিড মানে কত স্পিডে যাচ্ছে, ভ্যালু, এগুলো বোঝানোর জন্য কি বোঝাই আমরা? অ্যাট বোঝাই, ঠিক আছে। উই লেভড স্কুল অ্যাট 15, অ্যাট এখানে এজ বোঝাচ্ছে, 15 বছর বয়স, এই জন্য অ্যাট, ঠিক আছে। দ্য কার রানস অ্যাট 100 কিলোমিটার পার আওয়ার, এই যে স্পিড বোঝাচ্ছে এখানে। আচ্ছা, সুগার ইজ সোল্ড অ্যাট 50 রুপিস এ কিলো, 50 টাকা কিলো, এখানে অ্যাট বোঝাচ্ছে, বুঝতে পেরেছো? সুগারকে 50 টাকা হিসাবে বিক্রি করা হচ্ছে। আশা করছি বুঝতে পারছো। চলো নেক্সট দেখা যাক, স্টেট, কন্ডিশন অ্যান্ড স্কিল। অ্যাড সোর্স কন্ডিশন আর অ্যাবিলিটি। অ্যাড কি করে? আমাদেরকে কন্ডিশন বোঝায় আর অ্যাবিলিটি বোঝায়। আমাদের কন্ডিশন মানে আমরা কোন কাজ করবো সেই কন্ডিশনটা বোঝায়, এবং অ্যাবিলিটি আমাদের কাজ করার ক্ষমতা, আমাদের স্কিল, এগুলোকে বোঝায়। স্টেট, কন্ডিশন অ্যান্ড স্কিল। আচ্ছা, দ্য নেশনস আর ড্যাশ ওয়ার, ওয়ার এখানে কন্ডিশন বসে আছে, অ্যাট ওয়ার মানে যুদ্ধের মধ্যে আছে, তাহলে অ্যাট ওয়ার। সি ইজ অ্যাট ওয়ার্ক নাও, দেখো কোন অবস্থায় আছে, কোন কন্ডিশনে বা কোন স্টেটে, কাজের মধ্যে আছে, অ্যাট ওয়ার্ক নাও। হি ইজ গুড, দেখো এখানে কি বলেছে, স্কিল বলেছে, গুড অ্যাট সিঙ্গিং, স্কিল বলেছে, অ্যাট, গুডের সঙ্গে অ্যাটই বসে, এটা কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হ্যাঁ, তোমাদের কিন্তু বলে রাখি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু আমি করাবো, এই কয়েকটা আমি করিয়ে নিই আগে, তারপর কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট করাবো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কারণ অনেক সময় এই যে রুল, এত সব রুল তুমি পড়ছো, এগুলো বৃথা হয়ে যাবে যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ইউজ হয়ে যায়, কারণ ওখানে কিন্তু যেই মানে ওয়ার্ড অনুযায়ী প্রিপোজিশন ওই রকমই বসবে, বুঝতে পেরেছো তো? তো সেটা কিন্তু আমাদেরকে রেডি করতে হবে। হি ফেল্ড অ্যাট ম্যাথামেটিক্স, দেখো অ্যাট ম্যাথামেটিক্স ফেল্ড, এখানে তার কন্ডিশন বোঝাচ্ছে বা স্কিলটা বোঝাচ্ছে, স্কিল খারাপ তার ম্যাথামেটিক্স এর, সেটাই বোঝাচ্ছে, বুঝছো? এই জন্য অ্যাট। আশা করছি বুঝতে পারছো। তারপরে হচ্ছে দেখো, ইভেন্টস অ্যান্ড গ্যাদারিংস। আমাদের যে ইভেন্ট বা গ্যাদারিংস এর মধ্যে আমরা যখন যাই, তখন অ্যাড শোজ পার্টিসিপেশন ইন ইভেন্টস, বলছে অ্যাড শো করে কি? পার্টিসিপেশন মানে যোগদান দেওয়া, ইন ইভেন্টস কোনো ইভেন্টের মধ্যে। ইভেন্ট মানে কি? কোনো ঘটনা বা ঘটছে সেখানে পার্টিসিপেশনের জন্য বলে। যেমন আই মেট হিম অ্যাট দ্য পার্টি, দেখো পার্টিটা একটা ইভেন্ট, সেখানে অ্যাট দ্য পার্টি, বুঝতে পেরেছো? হি স্পোক অ্যাট দ্য মিটিং, মিটিং এ সে কি করলো? অ্যাট দ্য মিটিং, ঠিক আছে। ওকে। ফিলিং অ্যান্ড রিয়াকশন, মানে আমাদের অনেক রকম ফিলিংস হয়, সারপ্রাইজ, অ্যাঙ্গার, ওয়ান্ডার, এরকম যখন আমাদের ফিলিংস হয় বা রিয়াকশন দিই আমরা কোনো কিছুর, আবেগ বা যখন কোনো কিছু আবেগে বলি বা কিছু 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 করি, তখন আমরা কি বলি? অ্যাট। হি ওয়াজ সারপ্রাইজ অ্যাট দ্য নিউজ, ঠিক আছে। এগুলো দেখো শুধুমাত্র এই সারপ্রাইজের সঙ্গে একটা বসে, অ্যাঙ্গারের সঙ্গে একটা বসে, এগুলো অ্যাপ্রোপ্রিয়েট কিন্তু। সফট অ্যাড অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঠিক আছে। অ্যাংরি অ্যাট, সারপ্রাইজ অ্যাট, এগুলো কিন্তু কি? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, সেই জন্য কিন্তু এগুলো রিয়াকশন ফিলিংস এর থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট হিসাবে মুখস্থ করা। এর সঙ্গে অ্যাটই বসে, বুঝতে পেরেছো? দাঁড়াও ঘাটটা একটু ঘুরিয়ে নি, তোমরা ঘাটটা একটু রোটেট করো। নেক্সট ওয়ান ইজ ডিস্টেন্স অ্যান্ড এক্সপ্রেশন।
ডিস্টেন্স কি দূরত্ব বোঝায় এবং আমাদের এক্সপ্রেশন বোঝায়, ঠিক আছে? দেখো, অ্যাট শোজ ডিস্টেন্স অ্যান্ড ফ্রেজেস। ডিস্টেন্স মানে দূরত্ব বোঝায়। দেখো, মাই স্কুল ইজ অ্যাট 2 কিলোমিটার ফ্রম হিয়ার। অ্যাট 2 কিলোমিটার দূরত্ব বোঝাচ্ছে। হি লেফট অ্যাট ওয়ান্স, ইমিডিয়েটলি। ঠিক আছে? ফ্রেজ, এটা একটা ফ্রেজ, অ্যাট ওয়ান্স একটা ফ্রেজ। ফ্রেজের ক্ষেত্রে কিন্তু অ্যাট ইউজ করলাম আমরা। হ্যাঁ, লেফট অ্যাট ওয়ান্স, এখনই চলে গেল, ইমিডিয়েটলি চলে গেল, ঠিক আছে? তো সামারি কি কি টাইমের আগে বসে, যেমন অ্যাট 5 AM অ্যাট নাইট। প্লেসের আগে বসে অ্যাট দ্য গেট আর অ্যাট পার্কশিট। ইভেন্টের আগে বসে অ্যাট দ্য পার্টি অ্যাট দ্য মিটিং। স্কিল বা অ্যাবিলিটি, গুড অ্যাট সিঙ্গিং, ফেল অ্যাট ম্যাথ। আচ্ছা, ফিলিংস এর ক্ষেত্রে অ্যাংরি অ্যাট, সারপ্রাইজ অ্যাট। ডিস্টেন্সের ক্ষেত্রে বা রেটের ক্ষেত্রে অ্যাট 2 কিলোমিটার, অ্যাট 100 কিলোমিটার পার আওয়ার, ঠিক আছে? অকেশন, অকেশন বলে কি অ্যাট ক্রিসমাস, অ্যাট দিওয়ালি, এগুলো। আশা করছি বুঝতে পারছো। দেখো, ভয়েস চেঞ্জ করবো। তো ভয়েস চেঞ্জ, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ করতে হবে। তার আগে আমরা একটা জিনিস শিখে নেবো আগে, প্রেজেন্ট ইনডিফিনাইটের ভয়েস চেঞ্জ করবো কি করে, ঠিক আছে? প্রেজেন্ট ইনডিফিনাইটের ভয়েস চেঞ্জটা আমরা করবো কি করে, দেখো। প্রথম হচ্ছে, দেখো আমরা লিখে নিই, দিস ইজ প্রেজেন্ট ইনডিফিনাইট, and we have to know how we can change it as passive voice, তাই তো? প্রথম আমরা অ্যাক্টিভ ভয়েসের ফরম্যাট দেখবো। অ্যাক্টিভ ভয়েস, একটু তো ডিজাইন করা যেতেই পারে বাবুরা। চলো সাদাতে লিখি। অ্যাক্টিভ ভয়েসের ফরম্যাট হচ্ছে কি, সাবজেক্ট প্লাস V1। এবার কোথায় এস বসে কোথায় ইএস বসে আগের ক্লাসেই তোমাদের শিখিয়েছি, কোনটাতে? প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স যখন পড়িয়েছি তখন কিন্তু শিখিয়েছি। সাবজেক্ট প্লাস V1 এস বাই এস প্লাস অবজেক্ট। এই ফরম্যাটটা তোমাদের সবারই জানা, তাই তো? বেশ। বেঁকে টেরে কোথায় যাবি তুই, সোজা চল না ভাই। হ্যাঁ, খুব সুন্দর, দারুণ, ফাটাফাটি নাচে গানা ফাইটিংয়া ভরপুর। চল, এবার হচ্ছে কি অ্যাক্টিভ প্যাসিভ। প্যাসিভ ভয়েস, মানে লেখা, এরকম লেখা বিশ্ববিখ্যাত লেখা, এরকম পাবে না। বুঝতে না পারলে তোমাদের দোষ, আমার দোষ নাই। না গো, লিখে দিই ভালো করে, তখন তোমরাই আমাকে বলবে এই হাতের লেখা। প্যাসিভ ভয়েস, ঠিক আছে? সো প্যাসিভ ভয়েসের ফরম্যাট কি চেঞ্জ করা আমরা শিখবো এবার। তো এবার সিরিয়াস হয়ে যাও, চলো, লেটস গেট সিরিয়াস। সিরিয়াস মোড অন। চলো, অবজেক্টটাকে আগে নিয়ে আসবো সাবজেক্ট হিসাবে, ঠিক আছে? অবজেক্টটাকে আগে আনবো অ্যাজ এ সাবজেক্ট, অ্যাজ সাবজেক্ট। তারপর কি বসাবো, ইজ বসাবো বা এম বসাবো বা আর বসাবো, ঠিক আছে? প্লাস দেখো, ভার্বের 1 নম্বর থেকে আমরা কি বসাবো, ভার্বের 3 নম্বর ফর্ম বসাবো, ঠিক আছে? তারপরে কি বসাবো, বাই, প্লাস এখানে যে সাবজেক্টটা ছিল তার অবজেক্টিভ ফর্ম। সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম আমি লিখিয়ে দিয়েছিলাম। অবজেক্টিভ ফর্ম গুলো আশা করছি তোমরা মুখস্থ করে এসছো। না এসছো তাহলে কিন্তু বুঝতে পারবে না। তোমাদের কিন্তু ডেলি কাজ কিন্তু কমপ্লিট করে আসতে হবে, ওকে? এটা কিন্তু মাস্ট। চলো, তাহলে এই জিনিসটা বুঝলে, সাবজেক্ট প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম এস বাই এস প্লাস অবজেক্ট, এটা হচ্ছে অ্যাক্টিভের ফর্ম। প্যাসিভের ফর্ম হচ্ছে কি, অবজেক্ট প্লাস ইজ এম আর প্লাস V3 প্লাস বাই প্লাস সাবজেক্ট। দেখো এবার কোয়েশ্চেন আসছে, আরে ভাই ভাই ভাই, পান্ডু कैसे करते हैं रे भाई, बुरा लगने पैसे लिखे। প্যাসিভ ভয়েস, প্যাসিভ ভয়েস করার জন্য দেখো আমি একটা সেন্টেন্স লিখি, তারপর সেটাকে প্যাসিভ ভয়েস করবো, তাই তো? দেখো কি আছে, রাম লাইকস ম্যাঙ্গো। রাম ম্যাঙ্গো পছন্দ করে। রাম সাবজেক্ট, লাইকস V1 এস বাই এস আছে যোগ, কারণ এটা সিঙ্গুলার সেই জন্য, এবং ম্যাঙ্গো হচ্ছে অবজেক্ট। ভয়েস চেঞ্জ করার জন্য প্রথমে অবজেক্টটাকে তুলে নিয়ে আসবো, কি করবো, ম্যাঙ্গোটাকে তুলে নিয়ে আসবো। ম্যাঙ্গো, এটা সাবজেক্ট হয়ে গেল। এইবার বলো, আচ্ছা, ইজ এমআর এর ইউজ নিশ্চয়ই তোমরা জানো, তাও আমি একবার বলে দিচ্ছি। দেখো, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয়, ঠিক আছে, ইজ কার সঙ্গে বসে, সিঙ্গুলার সাবজেক্ট, ঠিক আছে? সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট কোনগুলো বলে দিই, এবং যে কোনো ধরনের যে সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার নাউন যে কোনো কিছু হতে পারে, আর সিঙ্গুলার প্রোনাউনও হতে পারে। কারণ সাবজেক্ট মানে আমাদের কি জানি, যে সাবজেক্ট মানে নাউনও হয় প্রোনাউনও হয়, ঠিক আছে? সো ইজ হবে কি, ইজ হচ্ছে সিঙ্গুলার সাবজেক্টের সঙ্গে বসবে। আশা করছি এটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নেক্সট ওয়ান কি, এবার হচ্ছে দেখো আরেকটা জিনিস কি, দেখো আমাদের হি, সি, ইট,
তারপরে হচ্ছে হি সি ইট, এইগুলো হচ্ছে কি মেনলি আমাদের সিঙ্গুলার কি প্রোনাউন, ঠিক আছে? তো এগুলোর সঙ্গে বসে। আর যে কোনো নাম, এনি নেম, এনি নেম। আর এটা ইজ বুঝতে পারলে বেশ। অ্যাম বুঝি আমরা, অ্যাম কি হবে? অ্যাম কিন্তু বসে, এর একটাই পেটেন্ট করা আছে, প্রেজেন্ট টেন্সে অ্যাম আই ছাড়া কারোর সঙ্গে বসে না, ঠিক আছে? আই এর কথা, এর তো খেল খতম। এবার হচ্ছে আর কার সঙ্গে বসে? প্লুরালের সঙ্গে বসে, প্লুরাল সাবজেক্ট, ঠিক আছে? আর বসে প্লুরাল সাবজেক্টের সঙ্গে। আর আর কার সঙ্গে বসে দেখো, দে, উই, ইউ, এগুলোর সঙ্গে। আর এই তো বললাম প্লুরাল যেগুলো আছে, দে, উই, ইউ, এগুলোর সঙ্গেও বসে কি আর। যদি কোনো সময় মিস করছি তো বলুন, একটু ডিস্ট্রাক্টেড হয়ে গেছিলাম, কারণ কেউ মনে হচ্ছিল আসছিল, তো সেই জন্য আমি একটু ডিস্ট্রাক্টেড হয়ে গেলাম, সেই জন্য একটু টাইম লাগবে, ঠিক আছে? দেখো ম্যাঙ্গো কি হবে? দেখো ম্যাঙ্গো হচ্ছে এখানে সিঙ্গুলার সাবজেক্ট, আর সিঙ্গুলার থাকলে ইজ বসে, তাহলে ম্যাঙ্গো ইজ কি হবে? লাইক। লাইকের 3 নম্বর ফর্ম কি হয় দেখো, লাইক, তারপরে হচ্ছে লাইকড, লাইকড, তিনটে ফর্ম, ভি1, ভি2, ভি3। তাহলে ভি3 ফর্ম হচ্ছে LIKED, LIKED। তাহলে ম্যাঙ্গো ইজ লাইক, তারপরে কি লিখবো? বাই, বাই, তারপরে কি লিখবো? যে সাবজেক্ট, সাবজেক্ট এখানে রাম, তার কোনো চেঞ্জ হবে না, তো রামই থাকবে, বাই রাম। আশা করছি পারছেন, এটা বুঝতে পেরেছো? চলো কোশ্চেন গুলো সলভ করা যাক। হি রিডস এ স্টোরি, দেখো চেঞ্জ করি, দাঁড়াও ইয়েলো করি। সি, সি সাবজেক্ট, রিডস ভার্ব, এ স্টোরি অবজেক্ট। চেঞ্জ করবো, এ স্টোরি আগে আনবো, এ স্টোরি অবজেক্ট আগে এলো। দেখো প্রেজেন্ট টেন্স আছে, তাই তো রিডস দেখে বুঝতে পারছি প্রেজেন্ট টেন্স আছে, স্টোরি একটা স্টোরি সিঙ্গুলার সাবজেক্ট, সেই জন্য হবে ইজ। কি হবে দেখো, রিড, রিডের 3টে ফর্ম কি হয়? রিড, রেড, রেড। তাহলে কি হবে? বুক ইজ রেড, রেড, বানান একই, উচ্চারণ আলাদা। এটা ভি1, এটা ভি2, এটা ভি3। স্টোরি ইজ রেড বাই, দেখো সি থেকে আমি আগের দিন পড়েছিলাম, সি থেকে কি হয়? চেঞ্জ হয়ে আর হয়ে যায়। দেখো এগুলো যদি তোমরা আগে না পড়ে আসো তাহলে কিন্তু প্রবলেম হবে বাবু, তোমাদেরকে আমি ওই জন্যই বললাম যে এক এক করে পরপর 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 করে আসবে, ঠিক আছে? ফার্স্ট ক্লাস দেখবে, সেকেন্ড, তারপরে থার্ড, এইভাবে আসবে। আচ্ছা, দে প্লে ফুটবল, দে সাবজেক্ট, প্লে ভার্ব, ফুটবল অবজেক্ট। আচ্ছা, ফুটবলটাকে যদি আমরা আগে নিয়ে আসি, কি বলবো? ফুটবল, ফুটবল। দেখো প্লে আছে, কোন টেন্সে আছে? প্রেজেন্টে আছে। আর দেখো ফুটবল সিঙ্গুলার, সেই জন্য কি হবে? ইজ। ফুটবল সিঙ্গুলার, তাহলে কি হবে? ইজ। তাহলে ফুটবল ইজ, দেখো প্লের 3টে ফর্ম কি? প্লে হয়, প্লেড, প্লেড, মুখস্থ রাখতে হবে এগুলো তোমাদের, ঠিক আছে? ফুটবল ইজ প্লেড বাই, দে থেকে কি হয়ে যায়? চেঞ্জ হয়ে দেম, ঠিক আছে? দেম, বুঝতে পেরেছো? দেখো দ্য টিচার টিচেস ইংলিশ, টিচার, দ্য টিচার সাবজেক্ট, টিচেস ভার্ব, ইংলিশ অবজেক্ট। সো ইংলিশটাকে আগে নিয়ে আসতে হবে, তো কি লিখবো? ইংলিশ, ইংলিশ কি হবে? ইজ আমার কোনটা হবে? ইংলিশ অনেকগুলো নয়, তাহলে কি হবে? ইংলিশ ইজ কি হবে? টট বাই দ্য টিচার। আশা করছি বুঝতে পারছো, ইংলিশ ইজ টট বাই দ্য টিচার। আই রাইট এ পোয়েম, দেখো আই সাবজেক্ট, রাইট হচ্ছে ভার্ব, পোয়েম, এ পোয়েম হচ্ছে অবজেক্ট। দেখো আমি কিন্তু অনেক আস্তে আস্তেই পড়াচ্ছি, যদিও আমার একটু তাড়া আছে, বাট তাও আমি আস্তে আস্তে পড়াচ্ছি কিন্তু। সো তোমরা কিন্তু ভালোভাবে মন দিয়ে কিন্তু পড়ো, ঠিক আছে? এ পোয়েম, এ পোয়েম, দেখো কি হবে? এটা দেখো কি আছে, কিসে আছে? ভার্ব সিং, দেখো এখানে আমার প্রেজেন্ট টেন্সে আছে, তো রাইট। আচ্ছা, তার আগে এই পোয়েমটা কি আমাদের হচ্ছে সিঙ্গুলার, সো এ পোয়েম ইজ, ইজ কি হবে? রাইট, রাইটের 3টে ফর্ম, রাইট, রোট, রিটেন, তাহলে কি হবে? WRITTEN, দ্য পোয়েম ইজ রিটেন বাই, আই থেকে চেঞ্জ হয়ে যায় মি, তাই তো? বেশ, দেখো হি সাবজেক্ট, উই ওয়াসেস, ওয়াসেস মানে হচ্ছে ভার্ব, আর দা ক্লোথ হচ্ছে অবজেক্ট, তাহলে অবজেক্ট প্রথমে আসবে কি হবে? দা ক্লোথস, ক্লোথস। দেখো এখানে দেখো ক্লোথস প্লুরাল আছে, তাহলে কি হবে? আর, দ্য ক্লোথস আর কি হবে? ওয়াশড, SHED, ওয়াশড বাই হিম, ঠিক আছে?
আশা করছি বুঝতে পেরেছো। 5টা করাবো, 5টা হোমওয়ার্ক, 5টা হোমওয়ার্ক। ঠিক আছে, পরেরটা দেখো। এবার আমরা কি করব, এতক্ষণ অ্যাক্টিভ থেকে প্যাসিভ করলাম, এবার প্যাসিভ থেকে অ্যাক্টিভ করবো। দেখো, এ লেটার ইজ রিটেন বাই হিম, তার মানে এইটাই হচ্ছে আমার এখানে কি অবজেক্ট হিসাবে যাবে। ইজ, দেখো এটা আমার, এটা অবজেক্ট বাট সাবজেক্ট হিসাবে আছে। ইজ এবং রিটেন, রিটেন দেখো কি ভি3, এটা হেল্পিং ভার্ব, বাই, বাই প্লাস সাবজেক্ট, ঠিক আছে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। দেখো, হি থেকে চেঞ্জ হয়ে হিম হয়, তাহলে হিম থেকে চেঞ্জ হয়ে কি হবে, হি হবে। তো প্রথম আমরা সাবজেক্ট করবো কি হি, হি। তারপরে দেখো ইজ রিটেন আছে, তার মানে এটা ইজ আছে মানে প্রেজেন্ট টেন্স, বুঝতেই পারছো, ইজ রিটেন প্রেজেন্ট টেন্স আছে, প্রেজেন্ট টেন্স আছে, তো হি, এখানে দেখো রাইট, WRITE। এইবার দেখো হি হচ্ছে কি আমার সিঙ্গুলার সাবজেক্ট, এটা সিঙ্গুলার সাবজেক্ট, সো আমাকে সিঙ্গুলার ভার্ব বসাতে হবে, সেই জন্য রাইটস করতে হবে, ঠিক আছে। কি করব, হি রাইটস, তারপরে অবজেক্ট লিখবো, কি লিখবো, এ লেটার, বুঝতে পেরেছো। দেখো, দ্য সংস আর সাং বাই দ্য গার্লস, তাহলে এখানে কাজটা কে করেছে, সাবজেক্ট, তাহলে এখানে হবে এটা। দ্য সংসটাকে আমার অবজেক্ট করতে হবে, এটা সাবজেক্ট হিসাবে এখানে আছে, বাট এটাকে আমাকে অবজেক্ট করতে, অবজেক্টে যাবে, এটা সাবজেক্টে আসবে। এটা হেল্পিং ভার্ব, এটা সাং মানে হচ্ছে ভি3, আর বাই দা ডুয়ার, ঠিক আছে, বাই উঠে যাবে, কি করবো, দ্য গার্লসটাকে আগে নিয়ে আসবো, কি লিখবো, দা গার্লস। দেখো কি হয়, সিং, স্যাং, তারপরে হয় সাং, সো আমরা কোনটা ইউজ করবো, ফার্স্ট, তাহলে কি লিখবো, দ্য গার্লস সিং। এইবার দেখো এস লাগবে কিনা, দ্য গার্লস প্লুরাল সাবজেক্ট, প্লুরাল, যেহেতু প্লুরাল সাবজেক্ট তাহলে প্লুরাল ভার্ব অলরেডি আছে, কোনো প্রবলেম নেই, আর এস লাগানোর দরকার নেই। দ্য গার্লস সিং, কি হবে, দ্য সংস, দ্য সংস, ক্লিয়ার। দেখো, দ্য ডক্টর ইজ ওপেন, সরি দ্য, কি দেখছি আমি কে জানে, চোখের ওষুধ দিতে হবে। দ্য ডোর ইজ ওপেন বাই দ্য পিয়ন, কে করেছে, পিয়ন করেছে, পিয়ন আগে নিয়ে আসবো, দ্য পিয়ন। দেখো, ইজ, ইজ ওপেন মানে প্রেজেন্ট টেন্স, বুঝতে পারছো, এখান থেকে দ্য পিয়ন কি হবে, তাহলে ওপেন, ওপেন আগে লিখি তারপর বুঝছি, তারা ওপেন। এবার বলো এস লাগবে কি লাগবে না, দা পিয়ন কজন, একজন, একজন যেহেতু তাই জন্য এখানে লাগাতে হবে ওপেন্স, যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্ট সেই জন্য ওপেন্স, দা পিয়ন ওপেন্স, তারপরে অবজেক্ট, এই যে অবজেক্ট ছিল অবজেক্টে বসাবো দা, দা ডোর, ক্লিয়ার। দেখো, রাইজ ইজ ইটেন বাই আস, দেখো আস, দেখো উই থেকে চেঞ্জ হয়ে কি হয়, আস হয়, তাহলে আস থেকে চেঞ্জ হয়ে কি হয়ে যাবে, উই হয়ে যাবে, তাহলে এখানে কি লিখবো, উই। ইটেন আছে ইস, প্রেজেন্ট টেন্সে ইটেন, তাহলে কি হবে এখানে, ইটেন কি হয়, ইট, এট, ইটেন, তাহলে আমরা প্রথম ফর্মটা নেব, এখানে যেহেতু ভি1 লাগে আমার প্রেজেন্ট টেন্সে, তাহলে কি লিখবো, ইট, তাহলে উই ইট। এবার এস লাগবে লাগবে না, যদি সাবজেক্ট সিঙ্গুলার হয় তবে এস লাগে, এটা তো উই প্লুরাল সাবজেক্ট, আগেই পড়ে এলাম, দেখো এখানে লিখলাম উই হচ্ছে কি, উই হচ্ছে প্লুরাল সাবজেক্টের মধ্যে লিখেছি আমরা, তাই তো, তো সেই জন্য এটা এখানে কিন্তু আর কি লাগবে না, এস লাগানোর দরকার নেই, বুঝতে পেরেছো, উই ইট, কি লিখবো, রাইস, হয়ে গেল। এই স্টোরি ইজ রেড বাই দ্য স্টুডেন্টস, দেখো কি হবে, দ্য স্টুডেন্টস, দেখো স্টুডেন্টস আছে, প্লুরাল আছে, তো এখানে রিড লিখবো ফার্স্ট ফর্ম, এবং কি লিখবো, এ স্টোরি, আশা করছি বুঝতে পেরেছো, এ স্টোরি, দ্য স্টুডেন্টস রিড এ স্টোরি, ক্লিয়ার। তাহলে এই 5টা হোমওয়ার্ক তোমাদের গো বন্ধুরা হয়ে আসবে, ঠিক আছে। আমি কিন্তু অ্যান্সার গুলো চাই, আমার অ্যান্সার গুলো কোথায় লিখবে তুমি, কমেন্ট সেকশনে লিখতেই হবে, ঠিক আছে, মাস্ট। তোমরা যদি কেউ এতটা পর্যন্ত দেখছো তাহলে তোমরা নিশ্চয়ই সিরিয়াস, তোমরা পড়াশোনাটাকে আরো এগিয়ে নিয়ে যেতে চাও, এবং তোমরা আরো ভালো রেজাল্ট করতে চাও, যদি এতটা পর্যন্ত তোমরা আসতে পেরেছো। সো তোমাদেরকে কিন্তু এই যতগুলো আমি হোমওয়ার্ক দিলাম কমেন্ট সেকশনে অ্যান্সার লিখতেই হবে, ঠিক আছে, লিখতেই হবে, যাতে ভুল হোক কোনো প্রবলেম নেই, কেউ তোমাকে কোনো কিছু বলতে আসবে না, তুমি ভুল হোক লেখো, ভুল না করলে শিখবে না, সো লিখে দেখাবে আমাকে কোথায়, কমেন্ট সেকশনে। ওকে, টাইপ অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু ফাংশন, এই জিনিসটা আমরা কি করবো, টাইপস অফ সেন্টেন্সেস অ্যাকর্ডিং টু ফাংশন, অর্থাৎ কাজ অনুযায়ী আমাদের সেন্টেন্সের বিভিন্ন ধরনের ফাংশন, সরি ফাংশন অনুযায়ী বিভিন্ন ধরনের সেন্টেন্স। সো টাইপস অফ সেন্টেন্স অ্যাকর্ডিং টু ফাংশনস মিনস the types of sentence which is done by their function or meaning, তাদের কাজ বা তাদের যে মিনিং মানে অনুযায়ী তাদের চেঞ্জ হয়েছে, মানে তাদের বিভিন্ন ভাবে ভাগ করা হয়েছে। তার মধ্যে কি আছে, একটা হচ্ছে অ্যাসার্টিভ, ঠিক আছে, একটা হচ্ছে ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, এক্সক্লেমেটরি, অপারেটিভ। আচ্ছা, ফাংশন ছাড়া আগের দিন আমরা 3টে ভাগ করেছিলাম, কি কি, সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড, আগের দিন পড়েছি আমরা। আজকে আমরা কি পড়বো, এই যে অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি আর অপারেটিভ, এই 5 ধরনের সেন্টেন্সকে আমরা শিখবো। সো
শেখার আগে তোমাদের একটা জিনিস বলে দিই, এটা কোথায় লাগবে কাজে। দেখো, প্রথম কথা হচ্ছে এটা সব জায়গায় কাজে লাগবে, কিন্তু যেহেতু আমি ন্যারেশন করাবো এরপর, সেই জন্য এই ধরনের সেন্টেন্স গুলো জানা তোমাদের কিন্তু খুবই জরুরি। ন্যারেশন আমি অলরেডি শুরুও করেছি, বাট এই সেন্টেন্স গুলো না জানলে তোমাদের ন্যারেশনটা করতে একটু অসুবিধা হবে। শিখে নেওয়ার পর আর যখন আমি বলবো এই ধরনের সেন্টেন্স, অসুবিধা কিন্তু হবে না। সো শুরু করি, কি আছে দেখো। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ সেন্টেন্সের আরেকটা নাম হচ্ছে ডিক্লারেটিভ সেন্টেন্স। সো অ্যাসার্টিভ সেন্টেন্স আর ডিক্লারেটিভ সেন্টেন্স হচ্ছে একই জিনিস। এটা কি বলে, স্টেটস এ ফ্যাক্ট, মানে একটা তথ্য দেয়, ওপিনিয়ন, তুমি কিছু বলতে চাইছো সেই ওপিনিয়ন তোমার মতটা দেয়, আইডিয়া তোমার কি আইডিয়া সেটা দেয়। এন্ডস উইথ এ ফুল স্টপ, শেষ হয় কি দিয়ে, ফুল স্টপ দিয়ে। কি দিয়ে শেষ হয়? ফুল স্টপ। মোস্ট ইম্পর্টেন্ট থিংস, ওকে। তো সেগুলো জানতে হবে, চিনতেও তো হবে আমাদেরকে, সেই জন্য এগুলো সাব টাইপ আছে দু ধরনের, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সে দু রকম হয়, একটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ, একটা হচ্ছে নেগেটিভ। অ্যাফার্মেটিভকেই বলা হয় পজিটিভ, ঠিক আছে। আচ্ছা দেখো, অ্যাফার্মেটিভ নেগেটিভ কিন্তু সব রকম সেন্টেন্সের কিন্তু করা যেতে পারে, ঠিক আছে। না দিয়ে বা নো লাগিয়ে দিলে সেগুলো নেগেটিভ হয়ে যায়, আর নর্মাল থাকলে সেটাকে অ্যাফার্মেটিভ বলি। কিন্তু আমরা মেনলি এখানে দেখবো অ্যাফার্মেটিভ কি, সি ইজ রিডিং এ বুক। দেখো, বইটা পড়ছে, এটা আমার অ্যাফার্মেটিভ, কারণ কি আছে, এটা আমি মেনে নিচ্ছি, সেই জন্য এটা হচ্ছে কি অ্যাফার্মেটিভ। এটা কোনো রকম আমি নো বা নট বা কোনো নেগেটিভ ওয়ার্ড ইউজ করছি না, বুঝতে পেরেছো। নেগেটিভ কি দেখো, এটা রিডিং পড়ছে মেনে নিয়েছি, এখানে মানছি না। দেখো, সি ইজ নট রিডিং, এই যে নট রিডিং, এখান থেকে কি হয়ে গেল, সে বইটা পড়ছে না। তো নট রিডিং এর জন্য এটা হয়ে গেল নেগেটিভ। তাহলে আশা করছি নেগেটিভ বুঝতে পেরেছো, আর অ্যাফার্মেটিভও বুঝতে পেরেছো। নেক্সট ওয়ান ইজ, দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্স। ইন্টারোগেটিভ সেন্টেন্স, দেখো একটা কথা শুনেছো, পুলিশরা নিয়ে যায়, নিয়ে ইন্টারোগেট করে। সো হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড ইন্টারোগেট? ইন্টারোগেট করার কথা মানে কি, অর্থাৎ কোশ্চেন করে তার মানে। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সও আমাদের কি করে, কোশ্চেন করে, প্রশ্ন করে। এন্ডস উইথ কোশ্চেন মার্ক, কোন কি দিয়ে শেষ হয়, কোশ্চেন মার্ক দিয়ে শেষ হয়। এটা দু ধরনের কোশ্চেন আছে, ঠিক আছে। একটা হচ্ছে ইয়েস নো, একটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। একটা ইয়েস নো কোশ্চেন, একটা হচ্ছে ডাব্লিউএইচ কোশ্চেন। ইয়েস নো কোশ্চেনটা ভালোভাবে বুঝি। ধরো, তুমি আমাকে জিজ্ঞাসা করলে, ডু ইউ ইট রাইস, তুমি কি ভাত খেয়েছো, আমাকে জিজ্ঞাসা করলে, ঠিক আছে। আমি এখানে কি উত্তর দিতে পারি, হয় আমি উত্তর দেবো এখানে ইয়েস খেয়েছি, কিংবা নো খাইনি। বাট আমি যদি কোশ্চেনটা এরকম করি, হোয়াট ডু ইউ ইট, তুমি কি খেয়েছো, এই যে কি খেয়েছো, তখন আমি যদি ইয়াস নো বলি, তুমি কি খেয়েছো, ইয়াস নো, আমি হ্যাঁ না খেয়েছি হয়, বা হ্যাঁ খেয়েছি, কি খেয়েছি সেটা জিজ্ঞাসা করছে। তো সেইটির জন্য এটা হচ্ছে ডাব্লিউএইচ কোয়েশ্চেন। দিস টাইপ অফ কোয়েশ্চেন ইজ নোন অ্যাজ ডাব্লিউএইচ কোয়েশ্চেন, ঠিক আছে। আচ্ছা, ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো আমাদেরকে জানতে হবে। ডাব্লিউএইচ ফ্যামিলি আছে, তার মধ্যে যেমন হোয়াট, হু, হুম, হোয়ার, হোয়াই, তারপরে হচ্ছে হাউ, হুইচ, হুইচ বললাম না, হুইচ বলিনি, হুইচ। আর আছে দেখো, হোয়াট, হু, হুম, হোয়ার, হোয়াই, হাউ, হুইচ, ইটিসি লিখছি। এগুলো হচ্ছে মেনলি কি আমাদের ডাব্লিউএইচ ফ্যামিলি। ডাব্লিউএইচ হোয়াট মানে, মানেগুলো কি লিখে দেবো? চলো তুমি যদি বলো লিখে দিই, কারণ অনেকে অসুবিধা হয়। হোয়াট মানে কি, বাংলা লেখা তো আমার। হু মানে কে, হুম মানে কাকে, হোয়ার মানে কোথায়, হোয়াই মানে কেন, হাউ মানে কিভাবে, ঠিক আছে। হুইচ মানে কোনটি, হোয়ার এভার, হোয়াট এভার, যাই হোক, বাদ দাও, কোশ্চেন করা অতটা হয় না, ঠিক আছে। কি হবে মেন, ডাব্লিউএইচ ওয়ার্ড গুলো বুঝতে পেরেছো। অর্থাৎ যে ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে আমরা যে কোয়েশ্চেন গুলো বানাবো, সেগুলোকে আমরা কি বলবো, ডাব্লিউএইচ কোয়েশ্চেন। এবং এগুলোর অ্যান্সার উই ক্যান নট অ্যান্সার বাই ইয়েস বা নো। ইয়েস নো দিয়ে আমরা কিন্তু অ্যান্সার করতে পারি। বাট ইন দিস, ডু ইউ লাইক ম্যাঙ্গোস, আমি লিখতে পারি ইয়েস কিংবা নো, হ্যাঁ কিংবা না আমি লিখতে পারি। তো বুঝতে পেরেছো, ইয়েস নো কোয়েশ্চেন আর ডাব্লিউএইচ কোয়েশ্চেন, আশা করছি ক্লিয়ার হয়েছে। লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান, দ্যাট ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি জিনিস দেখো, কোনো বাক্যে যখন তোমাকে কমেন্ট, অর্থাৎ তোমাকে কিছু আদেশ করলো, রিকোয়েস্ট করলো, অ্যাডভাইস করলো, সাজেশন দিল, প্রোভিশন, আচ্ছা, তোমাকে কোনো কিছু কমেন্ট করলো, যাও এই কাজটা করো, দরজাটা খোলো, টান করো, নাচ করো, এরকম করে তোমার ধরো কমেন্ট করছে, অর্থাৎ তোমাকে অর্ডার করছে। সেটা কথা বলতে গেলে কমান্ড, বা এখানে লিখতে পারো আরেকটা জিনিস, সেটা হচ্ছে অর্ডার, ঠিক আছে। রিকোয়েস্ট অর্থাৎ অনুরোধ করছে, কি বলে, অনু, বা অনু, অনু কোথায়, অনু গেলি, অনু পরমাণু সব হারিয়ে গেছে, অনুরোধ, ঠিক আছে। অ্যাডভাইস মানে হচ্ছে তোমাকে ধরো অ্যাডভাইস করে, বল না, বাংলাটা কি মনে করছে না, যাই হোক, উপদেশ দেওয়া, ঠিক আছে।
অ্যাডভাইস মানে হচ্ছে উপদেশ দেওয়া, সাজেশন মানে ওই টাইপেরই, তোমাকে কোনো কিছু সাজেস্ট করলো। প্রভিশন মানে বারণ করা, প্রভিশন মানে হচ্ছে বারণ করা, ঠিক আছে? কোটও ভালো করে কর, ঠিক আছে? কি লিখছি আমি, বারণ না বারল? তোমরা কেউ বলছো না, এত সুন্দর হাতের এরকম লেখা শিখতে তোমাদের কম করে বেশি না। আমার বয়স 23, 23 বছর লাগবে তোমার, ঠিক আছে? সুন্দর লেখা লিখতে যে করলাম আমি, বিগিনস উইথ দ্য বেস ফর্ম অফ দ্য ভার্ব। কি করে বেস ফর্ম? আচ্ছা বেস ফর্ম কোনটা? বেস ফর্ম আসলে হচ্ছে V1 ফর্ম, মেনলি V1 ফর্ম দিয়ে শুরু হয়, ঠিক আছে? আরেকটা জিনিস হচ্ছে সাবজেক্ট, সাবজেক্ট কি হয় ইউ, বাট এটা কি থাকে, সাইলেন্ট থাকে, মানে উজ্জ থাকে। ওকে, তো আশা করছি এইটুকু ক্লিয়ার হয়েছে। চলো এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই। দেখো কমেন্ট অর্থাৎ আদেশ করা, অর্ডার করা, ক্লোজ দ্য ডোর দরজাটা বন্ধ করো, ওপেন দ্য গেট সুইচ অন দ্য লাইট, ঠিক আছে? গো টু বেড, এরকম করে অর্ডার করছি, এগুলো হচ্ছে অর্ডার করা। রিকোয়েস্ট করা, প্লিজ হেল্প মি, প্লিজ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, প্লিজ স্টে উইথ মি। ওকে, এরকম এইগুলো হচ্ছে কি, প্লিজ দিয়ে বলছো, প্লিজ করো, দয়া করে অনুরোধ করছো, এগুলো হচ্ছে প্লিজ, জেন্টেল লাগবে। কমেন্ট করছো, যাও খেতে যাও, ঠিক আছে, খেতে বসো, এরকম করে জোরে বলছো। অ্যাডভাইস কি, অ্যাডভাইস দিচ্ছ অর্থাৎ তুমি কোনো কাউকে ধরো উপদেশ দিচ্ছ, কিরকম, ওয়ার্ক হার্ড টু সাকসিড, ভালো করে কষ্ট করো তাহলে তুমি সাকসিড হবে। আচ্ছা এটা এন্ডস হয়, এটা লেখা নেই, এন্ডস উইথ, অফেন, অফেন এন্ডস উইথ ফুল স্টপ বা নোট অফ এক্সক্লেমেশন, ঠিক আছে? ফুল স্টপ বা নোট অফ এক্সক্লেমেশন দিয়ে শেষ হয়। ওয়ার্ক হার্ড, দেখো ওয়ার্ক হার্ড, ওয়ার্ক কাজ করা বোঝাচ্ছে, দেখো প্লিজ হেল্প মি, দেখো হেল্প এটা হচ্ছে কি আমার V1, to close V1, work V1, do V1, do not tell a lie, prohibition বারণ করছো, মিথ্যা কথা বলো না, এটা হচ্ছে কি নেগেটিভ সেন্টেন্স, ঠিক আছে? do not tell a lie। আশা করছি বুঝতে পারছো। সো লেটস মুভ টু দ্য নেক্সট ওয়ান, দ্যাট ইজ এক্সক্লেমেটরি সেন্টেন্স। সো হোয়াট ডু ইউ মিন বাই এক্সক্লেমেটরি সেন্টেন্স? দেখো এক্সপ্রেস স্ট্রং ফিলিং, মানে প্রচন্ড যে আমাদের স্ট্রং একটা ফিলিং এবং ইমোশন এটাকে বোঝায়, আমাদের যে মনের ভাব ইমোশন এইগুলোকে বোঝায়, এবং অফেন এন্ডস উইথ নোট অফ এক্সক্লেমেশন, মানে এন্ডস নাও হতে পারে, মাঝখানেও থাকতে পারে, বাট নোট অফ এক্সক্লেমেশন থাকবে, এটাকে বলা হয় নোট অফ এক্সক্লেমেশন, ঠিক আছে? মনে রেখো, এটাকে বলা হয় নোট অফ, নট অফ এক্সক্লেমেশন, ঠিক আছে? আচ্ছা এক্সাম্পল কি, হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, কি সুন্দর একটা কি ফুল, কি সুন্দর একটা ফুল, দেখো শেষ হয়েছে কি দিয়ে, নোট অফ এক্সক্লেমেশন দিয়ে। আর এটা কি দেখো, হোয়াট এ বিউটিফুল ফ্লাওয়ার ইট ইজ, মানে কি সুন্দর একটা ফুল, আমার আবেগটা বোঝাচ্ছে, আমার ফিলিংসটা বোঝাচ্ছে। হাউ সুইটলি দ্য বার্ড সিংস, কি সুন্দর গান করছে পাখিটা, হাউ সুইটলি, দেখো এটা কি বোঝাচ্ছে আমার, এটাও আমার এক্সক্লেমেশন বোঝাচ্ছে, নোট অফ এক্সক্লেমেশন মার্ক, এবং এটা আমার আবেগ বোঝাচ্ছে, ইমোশন বোঝাচ্ছে, যে গানটা আমার খুব ভালো লেগেছে। হুররে, উই হ্যাভ ওন বলছে, দেখো হুররে মানে বলে না থ্রি চেয়ার্স ফর, যে কোনো একটা জায়গার নাম বলে, হিপ হিপ হুররে, হুররে যে বলছি, এই হুররেটা হচ্ছে কি, এটা হচ্ছে ইন্টারজেকশন, ঠিক আছে? এই হুররে, অ্যালাস এগুলোকে বলা হয় ইন্টারজেকশন। আশা করছি তোমরা জানো ইন্টারজেকশন বলে, ঠিক আছে এগুলোকে। আর ইন্টারজেকশনের পরে দেখো নোট অফ এক্সক্লেমেশন লাগিয়েছি, একটা আবেগ সৃষ্টি করেছি, হুররে মানে আমরা জিতেছি, মানে এটা আমার একটা আনন্দের আবেগ, ঠিক আছে? তো এটা হচ্ছে আমার নোট অফ এক্সক্লেমেশন বসেছে, সেই জন্য। আর এগুলো হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। অ্যালাস হি ইজ ডেড, অ্যালাস হি ইজ নোট নো মোর, মানে অ্যালাস মানে হাই, হাই একটা হতাশা বোঝাচ্ছে, আমার ফিলিং বোঝাচ্ছে মনের, তো সেই জন্য এটা হচ্ছে কি নোট অফ এক্সক্লেমেশন বসেছে এখানে, এবং এটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। এম আই ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার আছে। চলো যাওয়া যাক অপটেটিভ সেন্টেন্স। অপটেটিভ সেন্টেন্স মানে কি, যেগুলো হচ্ছে ইচ্ছা বোঝাবে, তোমার ইচ্ছা সূচক বাক্য বলে, ঠিক আছে? আগে বাংলাগুলো একবার বলে দিই। এক্সক্লেমেটরি সেন্টেন্স কে কি বলা হয়, বিস্ময় সূচক, ঠিক আছে? ইম্পারেটিভ কে বলা হয় এখানে আদেশ বা অনুরোধ জ্ঞাপক যেগুলো যে বাক্য, সেগুলো হচ্ছে ইম্পারেটিভ। ইন্টারোগেটিভ মানে হচ্ছে প্রশ্নবোধক, ঠিক আছে? আর এদিকে হচ্ছে বিবৃতিমূলক হচ্ছে অ্যাসার্টিভ, ঠিক আছে? অপটেটিভ, অপটেটিভ কি, এক্সপ্রেস উইশ প্রেয়ার অ্যান্ড ব্লেসিংস, উইশ করছো কাউকে, যে হ্যাপি বার্থডে উইশ করো, উইশ করছো কাউকে। তারপর হচ্ছে প্রেয়ার করছো, কারোর জন্য প্রার্থনা করছো, বা ব্লেসিং আশীর্বাদ দিচ্ছ, এইসবের ক্ষেত্রে কি হয়, অপারেটিভ সেন্টেন্স হয়। অফেনলি বিগিনস উইথ মে আর উইজ দিয়ে শুরু হতে পারে, মে কিংবা উইজ, এইগুলো দিয়ে বাক্যটা শুরু হয় মেনলি। আর এন্ডস উইথ, এন্ডস উইথ মেনলি কি হয়, ফুল স্টপ দিয়েই শেষ হয়, তাই তো? আবার নোট অফ এক্সক্লেমেশনও হতে পারে। ক্লিয়ার? দেখো মে গড ব্লেস ইউ, মে গড ব্লেস ইউ, ভগবান তোমার মঙ্গল করুক,
কিন্তু মনে মনে কি বলছে, মে গড ব্লাস্ট ইউ, নাকি? মে গড ব্লাস্ট ইউ। অনেকে বলে তো মনে মনে, মুখে একরকম আর ভেতরে আরেক রকম, তোমাকে ভগবান ব্লাস্ট করে দিই। জাস্ট ওকে। চলো যোগ থেকে আসা যাক, এবার দেখো, মে ইউ লিভ লং, অনেক দিন বাঁচো তুমি, আশীর্বাদ করো না, মে ইউ লিভ লং, মে গড ব্লেস ইউ, মে ইউ এ আচ্ছা ও সরি মে বললাম, উইজ ইউ এ হ্যাপি বার্থডে, তোমাকে হ্যাপি বার্থডে উইশ করছে এরকম। লং লিভ আওয়ার কান্ট্রি, আমাদের দেশে জয় হোক, অনেকদিন মানে বাঁচুক তা তো লয়, আমাদের দেশের জয় হোক, লং লিভ আওয়ার কান্ট্রি, এরকম কিংদেরকেও বলা হতো। বুঝেছো? তো আশা করছি অপারেটিভ সেন্টেন্স ক্লিয়ার তোমাদের। চলো দেখা যাক কুইক রিক্যাপ টেবিলের মাধ্যমে এগুলো ক্লিয়ার করে নেবো। অ্যাসার্টিভ পারপাস, দেখো পারপাসটা কি, অ্যাসার্টিভ সেন্টেন্স স্টেটমেন্ট বোঝাবে, অ্যাসার্টিভ সেন্টেন্স স্টেটমেন্ট বোঝাবে, সি রিডস এ বুক, আর ফুল স্টপ দিয়ে শেষ হবে। ইন্টারোগেটিভ কোশ্চেন বোঝাবে, হোয়ার আর ইউ গোয়িং, কোশ্চেন মার্ক দিয়ে শেষ হবে। ঠিক আছে? তারপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স কি বোঝাবে, কমেন্ট রিকোয়েস্ট অ্যাডভাইস, কমেন্ট মানে হচ্ছে আদেশ অনুরোধ উপদেশ বোঝাবে, যেমন প্লিজ সিট ডাউন, দয়া করে বসো, এখানে কি হয় ফুল স্টপ কিংবা নোট অফ এক্সক্লেমেশন। আচ্ছা এক্সক্লেমেটরি কি হয়, স্ট্রং ফিলিং বোঝায়, হোয়াট এ লাভলি ডে, কি সুন্দর দিন, নোট অফ এক্সক্লেমেশন দিয়ে শেষ হয়। আচ্ছা অপটেটিভ উইস আর প্রেয়ার বোঝায়, উইস বোঝায় বা প্রেয়ার বোঝায়, মে গড হেল্প ইউ, বা তোমার সাহায্য করুন, আর হচ্ছে দেখো ফুল স্টপ বা নোট অফ এক্সক্লেমেশন দিয়ে শেষ হবে। তো আশা করছি এইটুকু ক্লিয়ার হয়েছে তোমাদের। যদি কোনো প্রবলেম থাকে তো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। চলো একটু আইডেন্টিফাই করে নিই আমরা। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দেখো নর্মাল একটা কথা বলছে, এতে কোনো প্রবলেম থাকার কথাই নেই, এটা দেখো কোনো রকম আবেগও বোঝাচ্ছে না, কোনো কোশ্চেনও করছে না, কোনো প্রবলেমও নেই। তো কি হবে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, এটা হচ্ছে আমার কি অ্যাসার্টিভ সেন্টেন্স। আমি অ্যাসার্টিভ পুরো লিখছি না, এস লিখছি, ঠিক আছে? ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলো, নোট অফ কোশ্চেন মার্ক আছে, নোট অফ ইন্টারোগেশন বা কোশ্চেন মার্ক আছে। আর ডু ইউ প্লে ক্রিকেট, তুমি কি ক্রিকেট খেলো, বলো তো এটা কোন ধরনের, এটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, ঠিক আছে? ইন্টারোগেটিভ বটে, বাট ইয়েস নো টাইপের। বুঝতে পেরেছো? আচ্ছা প্লিজ গিভ মি, আচ্ছা এটা কি ছিল, এটা ছিল পজিটিভ বা অ্যাফার্মেটিভ, ঠিক আছে? অ্যাফার্মেটিভ বা পজিটিভ ছিল। প্লিজ গিভ মি সাম ওয়াটার, প্লিজ আছে অনুরোধ বোঝাচ্ছে, ইম্পারেটিভ, ইম্পারেটিভ, ঠিক আছে? আচ্ছা হাউ বিউটিফুল দ্য গার্ডেন লুকস, কি সুন্দর বিউটিফুল মানে কি সুন্দর গার্ডেনটা, নোট অফ এক্সক্লেমেশন দেখছো। আর দেখো হাউ বিউটিফুল, বিউটিফুলটাকে এক্সপ্লেন করছে, এটা কি হবে আমার, এইটা কি হবে আমাদের, হ্যাঁ এটা হবে আমাদের, সরি ফোন চলে এসেছিল ওই জন্য একটু ডিস্ট্রাক্টেড হয়ে গেছিলাম, দেখো এটা হবে এক্সক্লেমেটরি, ঠিক আছে? আচ্ছা মে ইউ লিভ লং, অনেক দিন বাঁচো, নোট অফ এক্সক্লেমেশন আছে, তার সঙ্গে মে দিয়ে স্টার্ট হয়েছে, এগুলোকে বলা হয় কি অপটেটিভ। ওকে, আশা করছি ক্লিয়ার। এই কোশ্চেন বাকি পাঁচটা হোমওয়ার্ক, छोड़ेंगे नहीं हम, देना तो पड़ेगा হোমওয়ার্ক, নাহলে তোমরা কাজ করবে করবে না। ঠিক আছে, তো দেখো, সো পার্টিসিপেট শুরু করার আগে একটু জল খেয়ে নি, ওয়েট একটু ওয়েট করো, একটু বড় হয়ে পার্টিসিপেট। ওকে স্টার্ট করা যাক। পার্টিসিপেল, সো হোয়াট ইজ পার্টিসিপেল, দেখো পার্টিসিপেল কি, আমি একটা বাক্য লিখি, এখন সবকিছু বাদ দাও, একটা বাক্য লিখি আমরা, সেটা আগে লিখে আমরা পার্টিসিপেল ক্লিয়ার করবো। আই আই আচ্ছা প্রথমে এটা একটা মজার জন্যই লিখলাম, এটা হচ্ছে কি এক ধরনের বাক্য যেটা কোনোদিন বলা সম্ভব নয়, ঠিক আছে? এটা মনে রেখো, এটা হচ্ছে এক ধরনের বাক্য যেটা কোনোদিন বলা সম্ভব নয়। আই এম স্লিপিং, আমি ঘুমোচ্ছি, এটা কি করে বলবে, তুমি ঘুমোচ্ছ তো তুমি কি করে বলছো? তো এটা একটা মজার জন্য তোমাদেরকে বললাম। দেখো শুরু করা যাক মেন টপিকে, দেখো হি ইজ স্লিপিং, ঠিক আছে? আচ্ছা হি কিকড এ স্লিপিং ডগ, দেখো এখানে আমি দু জায়গাতে স্লিপিং লাগিয়েছি, তাই তো? আরেকটা লিখি, স্লিপিং ইজ গুড ফর আওয়ার হেলথ, এরকম লিখলাম। তিন জায়গায় দেখো আমি স্লিপিং লিখেছি। সো আমাকে এবার বুঝতে হবে কোনটা কি, আমার কোনটার কি কাজ এটা তো জানতে হবে। দেখো স্লিপিং কি,
এইখানে হি ইজ স্লিপিং, ইজ হেল্পিং ভার্ব, স্লিপিং ভার্ব, অর্থাৎ এখানে এটা কি হিসেবে কাজ করছে, ভার্ব, তাই তো। দেখো এখানে হি কিক, কিক তো এখানে ভার্ব আছে, এ আছে, এ আর্টিকেল, তারপরে এ হচ্ছে নাউন। আচ্ছা আর্টিকেল আর নাউনের মাঝে আমি বলেছিলাম একবার, তোমার যখন নাউনের ক্লাস করাচ্ছিলাম তখন বলেছি কি হবে, এই যে নাও আর্টিকেল, আর্টিকেল প্লাস যদি মাঝে কোনো ওয়ার্ড থাকে তারপর নাউন থাকে তো এটা সবসময় কি হয়, অ্যাডজেক্টিভ হয়। সো এটা অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে। ক্লিয়ার হলো? এবং দেখো এখানে বাক্যে এখানে কি, এটা হচ্ছে আমার সাবজেক্ট, আর সাবজেক্ট বা অবজেক্ট হিসাবে বসলে পরে কি হবে, বা এই সেন্টেন্সটা এরকম না লিখে আমি এরকম লিখি, খুব ভালো লাগবে। ঠিক আছে, লিখতে যেহেতু ঠিক আছে, অসুবিধা নেই, এটা লিখলেও ক্ষতি ছিল না। লিখি আর একটা, আই লাইক স্লিপিং। ঠিক আছে, দেখো আই লাইক স্লিপিং, আমি ঘুমোতে পছন্দ করি। তাহলে আমি কি পছন্দ করি, ঘুমোতে, কি অবজেক্ট, অবজেক্ট মানে নাউন। অর্থাৎ দেখো এই স্লিপিংটাই একবার ভার্ব হিসেবে বসছে, একবার অ্যাডজেক্টিভ হিসেবে বসছে, একবার নাউন হিসেবে বসছে। তো যখন যে হিসেবে বসবে তার নাম কিন্তু চেঞ্জ হয়ে যায়। এখানে প্রথম ক্ষেত্রে স্লিপিং হচ্ছে ভার্ব, সেকেন্ড ক্ষেত্রে দেখো অ্যাডজেক্টিভ হিসেবে বলেছে, এটাকে বলা হয় ভার্বাল অ্যাডজেক্টিভ, আর এইটাকেই বলা হয় পার্টিসিপেল, পার্টিসিপেল। ক্লিয়ার? আচ্ছা এইখানে দেখো এটা নাউন হিসেবে বসেছে, এটাকে বলা হয় জিরান্ড, পরের দিন জিরান্ড পড়াবো, ঠিক আছে। নাউন হিসেবে বসলে জিরান্ড, আইএনজি লাগানোর পর নাউন হিসেবে বসলে তাকে জিরান্ড বলে, আর অ্যাডজেক্টিভ হিসেবে বসলে তাকে বলা হয় পার্টিসিপল। আশা করছি পার্টিসিপল তোমাদের ক্লিয়ার হয়েছে, তাই তো। হোয়াট ইজ পার্টিসিপল? এ ভার্ব ফর্ম ইউজ অ্যাজ অ্যান অ্যাডজেক্টিভ, হাইলাইটেডটা ইউজ করি, কি হয়, অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করে। হলো ডেসক্রাইব অর কোয়ালিফাই, দেখো ডেসক্রাইব করে, কাকে ডেসক্রাইব করে বা কোয়ালিফাই করে, একটা নাউন কিংবা প্রোনাউনকে, অ্যাডজেক্টিভের কাজই তাই, নাউন বা প্রোনাউনকে কোয়ালিফাই করে। অর্থাৎ দেখো এটা নাউন ছিল, নাউনের সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দিচ্ছে, কুকুরটা কেমন, ঘুমন্ত কুকুর, এটাই হয়ে গেল আমার কি, পার্টিসিপল। কল্ড ভার্বাল অ্যাডজেক্টিভ, এখনই বললাম এটাই কি বলা হয়, ভার্বাল অ্যাডজেক্টিভ বলা হয়, ভার্ব থেকে যেহেতু তৈরি হয়েছে সেই জন্য ভার্বাল অ্যাডজেক্টিভ। পার্টিসিপল কিন্তু ফুল ভার্ব নয়, পার্টিসিপলকে আমরা ভার্ব হিসেবে কিন্তু ব্যবহার করতে পারবো না, ইট ক্যানট ফর্ম সেন্টেন্স অ্যালোন। যদি একটা ভার্ব না থাকে, পার্টিসিপল যদি শুধু থাকে, সেই জন্য এখানে কিন্তু আমরা কিন্তু ইউজ করতে পারবো না। আসলে পার্টিসিপল হচ্ছে এক ধরনের কি, নন ফাইনাইট ভার্ব, ঠিক আছে, ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব বলেছিলাম তোমাদেরকে। তো এটা হচ্ছে কি, পার্টিসিপল হচ্ছে কি একটা, এখানে জায়গা হবে, এখানে কি হবে, নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ যেটা টেন্স বোঝাতে পারে না এবং বাক্য নিজে গঠন করতে পারে না, অসমাপিকা ক্রিয়া বলা হয় বাংলাতে, বুঝতে পেরেছো? সো এটা হচ্ছে কি একটা ইনফাইনাইট, সরি ইনফাইনাইট লাইক নন ফাইনাইট ভার্ব। ওকে, দেখো এক্সাম্পলের সাহায্যে বুঝি, এ ক্রাইং চাইল্ড আস্ক ফর ফুড, চাইল্ডটা হচ্ছে নাউন, নাউনের জন্য বসেছি কি, ক্রাইং, তো ক্রাইংটা হচ্ছে আমার কি, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ মানেই পার্টিসিপল, এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ, ক্রাই, ক্রাই করা হচ্ছে ভার্ব, ভার্বটাকে আমি আইএনজি লাগিয়ে এটাকে আমি অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করছি, সেই জন্য হয়ে গেল এটা কি, পার্টিসিপল। আচ্ছা দ্য রিটেন অ্যান্সার, অ্যান্সার দেখো নাউন, রিটেন হচ্ছে অ্যাডজেক্টিভ, কেমন অ্যান্সার, রিটেন অ্যান্সার, এটা অ্যাডজেক্টিভ, সেই জন্য এটা হয়ে গেল আমাদের কি, এটা হয়ে গেল পার্টিসিপল। রিটেন পড়াবো, তোমাদের চিন্তা নেই, রিটেন কথা দিয়ে চলে এলো আইএনজি থেকে, বোঝাচ্ছি, একটু দাঁড়াও সব বুঝতে পারবে। দেখো হ্যাভিং ওয়ার্ক হার্ড হি সাকসিড, দেখো হ্যাভিং ওয়ার্ক, হ্যাভিং প্লাস এটা ওয়ার্ক হার্ড, কেমন ভাবে কাজ করেছে, ওয়ার্ক হার্ড, কেমন হবে, হার্ড, এই অ্যাডজেক্টিভ হিসাবে বসছে, হ্যাভিং ওয়ার্ক হার্ড হি সাকসিড, কেন সাকসিড হলো বা কিভাবে সাকসিড হলো, হ্যাভিং ওয়ার্ক হার্ড, এটা অ্যাডজেক্টিভ হিসেবে বোঝাচ্ছে বা এটাকে আমার মডিফাই করছে বা কোয়ালিফাই করছে, সেই জন্য এটা হয়ে গেল আমার পার্টিসিপেল। তো ক্লিয়ার হয়েছে পার্টিসিপেল, আশা করছি ক্লিয়ার। চলো দেখা যাক টাইপস অফ পার্টিসিপেল। সো হোয়াট আর দা বেসিক টাইপস অফ পার্টিসিপেল? পার্টিসিপেল তিন ধরনের হয়, একটা হচ্ছে প্রেজেন্ট, একটা হচ্ছে পাস্ট, একটা হচ্ছে পারফেক্ট। সো পার্টিসিপেলস আর বেসিক্যালি থ্রি টাইপস, ওকে, আর অফ থ্রি টাইপস। ফার্স্ট ওয়ান ইজ প্রেজেন্ট পার্টিসিপেল, প্রেজেন্ট পার্টিসিপেল কিচ্ছু না, ভার্বের সঙ্গে আইএনজি লাগিয়ে দাও, প্রেজেন্ট পার্টিসিপেল। এটা কখন ইউজ করি সেটা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে কখন ইউজ করি, অ্যাকশন ইন প্রোগ্রেস, কোনো ঘটনা ঘটছে, ঠিক আছে, খুব তাড়াতাড়ির মধ্যে দুটো ঘটনাই ঘটছে, একসঙ্গে ঘটছে, দুটো ঘটনা যখন একসঙ্গে ঘটবে তখন আমরা কি করি, কোটে লাগাই। দেখো আমি যখন বললাম হি কিপ এ স্লিপিং ডগ, ডগটা ঘুমোচ্ছে। আচ্ছা আরেকটাতে কি বললাম, দেখো বেশ পরে বলছি, একটু দাঁড়াও, একটু পরে বলছি, কারণ তোমাদের গন্ডগোল হয়ে যাবে না হলে। তাহলে কি বললাম, যে কাজটা চলছে, ঘুমোচ্ছে কুকুরটা, সেই জন্য আমরা ইউজ করলাম। অলসো শোস কজ অফ অর ম্যানার, এটার সঙ্গে কজও দেখায়, কজ মানে কারণটাও বোঝায় এবং ম্যানার কিভাবে ঘটছে সেটাও বোঝায়। যেমন দ্য রানিং বয় ফেল ডাউন, বয়টা কেমন দৌড়চ্ছে, ছুটছিল সেরকম বয়, রানিং বয় ফেল ডাউন, তাহলে যে দৌড়চ্ছিল এরকম একটা বালক পড়ে গেল, বুঝতে পেরেছো? পাস্ট পার্টিসিপল কি, ভার্বের 3 নম্বর ফর্ম, ব্রোকেন, রিটেন, গান, মেড, এগুলো হচ্ছে ভার্বের 3 নম্বর, প্যাসিভে ইউজ করা হয় মেনলি, প্যাসিভ ভয়েসে আমরা যখন লিখি ভার্বের 3 নম্বর ফর্ম লিখি, এটাকে পাস্ট পার্টিসিপল বলা হয়। আর কমপ্লিটেড অ্যাকশন, যখন অ্যাকশন কোনো কাজ কমপ্লিট হয়ে যায় তখন হয়, যেমন এই যে
লুক ডিজার্টেড। দেখো ক্লোজড শপ, ক্লোজ শপ মানে হচ্ছে বন্ধ করা হয়ে গেছে এরকম একটা দোকান দেখে ডেজার্টেড মনে হচ্ছে। ডেজার্টেড মানে একাকী, একদম ফাঁকা মনে হচ্ছে, কেউ নাই ওখানে। তো ক্লোজড শপ, ক্লোজড শপ। দেখো ভার্বের 3 নম্বর ফর্ম, বাট শপটা কেমন সেটা বোঝাচ্ছে, এটাকে মডিফাই করছে, সেই জন্য এটা হয়ে গেল আমার পাস্ট পার্টিসিপেল। আর মনে রাখবে কাজ কমপ্লিট হলে পাস্ট পার্টিসিপেল, কাজ চললে মানে কমপ্লিটেড অ্যাকশন, পুরো কমপ্লিট হয়ে গেছে, সেটা হচ্ছে কি পাস্ট পার্টিসিপেল। আর যেটা কাজ চলছে সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল। আচ্ছা, আর যখন পারফেক্ট পার্টিসিপেল কখন লাগাবো? একটা কাজ হওয়ার আগে, ধরো এই কাজটার আগে আর একটা কাজ হয়ে গেছে, মানে ধরো ঘুম থেকে উঠলাম, নিয়ে মুখ ধুলাম, অর্থাৎ এই যে মুখ ধোয়ার আগে, এই ব্রাশ করার আগে আমি ওয়েক আপ হয়েছি, মানে উঠেছি, ঠিক আছে? তো এই ব্রাশ করার আগেই কাজটা হয়ে গেছে, এইখানে আমরা লাগাবো পারফেক্ট পার্টিসিপেল। আর পারফেক্ট পার্টিসিপেল কি হয়? হ্যাভিং এর সঙ্গে ভি3। আশা করছি ক্লিয়ার হয়েছে তোমাদের এটা, বুঝতে পারছো? পারফেক্ট পার্টিসিপেল কখন হয়? হ্যাভিং প্লাস ভি3 বোঝায়, আর একটা কাজের আগে যখন আরেকটা কাজ কমপ্লিট হবে। হ্যাভিং ইটেন হি ওয়েন্ট টু স্লিপ, আগে খাওয়া খেলো, দেখো ঘুমোতে যাওয়ার আগে কিন্তু খাওয়ার কাজটা হলো, সেই জন্য এই কাজটাকে আমি বললাম হ্যাভিং ইটেন। সো তোমাদের কোনো প্রবলেম মানে পার্টিসিপেল যে টাইপ গুলো নিয়ে কোনো প্রবলেম হলো? আশা করছি হবে না। কি বললাম? প্রেজেন্ট পার্টিসিপেল, ভার্বের আইএনজি ফর্ম, অ্যাকশন ইন প্রোগ্রেস। চোখ বন্ধ করে বলো আমার সঙ্গে, চোখ বন্ধ করো, চোখ বন্ধ করে বলো কি? প্রেজেন্ট পার্টিসিপেল, ভার্বের আইএনজি ফর্ম এবং পাস্ট বলছে কি কাজটা চলছে, অ্যাকশন ইন প্রোগ্রেস। ওকে, নেক্সট ওয়ান ইজ পাস্ট পার্টিসিপেল। পাস্ট পার্টিসিপেল কি? ভি3 ফর্ম, ঠিক আছে, ভার্বের 3 নম্বর ফর্ম। এটা কি হয়ে যায়? অ্যাকশন যদি কাজ কমপ্লিট হয়ে যায়, কাজ যদি কমপ্লিট হয়, অ্যাকশন যদি কমপ্লিটেড থাকে, এবং এবং যদি কি হয় প্যাসিভ ভয়েসে, মেনলি প্যাসিভ ভয়েসেই হয়, তাছাড়া এমনিতেও হতে পারে, তার কোনো মানে নেই যে না প্যাসিভ ভয়েসেই শুধু হবে, পেটেন্ট নেওয়া আছে অন্য কেউ ইউজ করতে পারবে না, তা নয়। অফেন মানে বেশিরভাগ ক্ষেত্রে। ইংলিশে কিন্তু সব সময় বলে কথাটা ইউজ কম করবে, কোনোদিন সব সময় এই কথাটা ইউজ করার আগে অনেকবার ভেবে চিন্তে তারপর ইউজ করবে, ঠিক আছে? তো কল আসছে না, ঠিক আছে চলো, কোই বাত নেই, স্টে ফোকাস। হ্যাঁ, তারপর কি বললাম? পারফেক্ট পার্টিসিপেল কি? ভি3, কি হবে? হ্যাভিং প্লাস ভি3, ঠিক আছে? পাস্ট বললাম ভি3, আর পাস্ট তোমার কি হচ্ছে? পারফেক্ট পার্টিসিপেল হচ্ছে হ্যাভিং প্লাস ভি3। অ্যাকশন ফিনিশ বিফোর অ্যানাদার, মানে একটা কাজ হওয়ার আগে আরেকটা কাজ হয়ে যাওয়া। তো আশা করছি তোমাদের ক্লিয়ার হয়েছে আমি কি বোঝাতে চাইছি, কি বলতে চাইছি, ঠিক আছে? চল, এবার কখন 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 ইউজ করবো বা কিভাবে কিভাবে ইউজ করবো, একটা ইউজ আমি আগেই বলে দিয়েছি, কি অ্যাডজেক্টিভ হিসাবে আমরা ইউজ করবো তো কোয়ালিফাই এ নাউন অর প্রোনাউন। নাউনকেও এবং প্রোনাউন দুটোকেই আমরা কি করতে পারি? কোয়ালিফাই করতে পারি, ঠিক আছে? এক্সাম্পল কি? দ্য স্মাইলিং গার্ল ওয়েভড অ্যাট মি। ওয়েভ করা মানে হচ্ছে হাত নাড়ানো, ঠিক আছে, টাটা করা, ঠিক আছে, এরকম। তো স্মাইলিং গার্ল, গার্লটা কেমন? স্মাইলিং। ভার্বের আইএনজি ফর্ম বলছে দেখো, সোলজার ইনজিওর্ড, সোলজার, সোলজারটা কেমন? ইনজিওর্ড, ঠিক আছে। হ্যাভিং লস্ট মানে হি ফেল্ট স্যাড, হি ফেল্ট স্যাড। আচ্ছা, হ্যাভিং লস্ট মানে, মানেটা কি হয়ে গেছে? লস্ট হয়ে গেছে, হ্যাভিং লস্ট। মানেটা নাউন, নাউনের অ্যাডজেক্টিভ হিসেবে বলছে, এটা অ্যাডজেক্টিভ হিসেবে বলছে, বুঝেছো? সো দেখো, এটা প্রেজেন্ট পার্টিসিপেল, এটা পাস্ট পার্টিসিপেল, এটা পারফেক্ট পার্টিসিপেল, মানে টাকাটা হারিয়ে গেছে তারপরে সে ফিল স্যাড, বুঝতে পেরেছো? নোটেবল পার্টিসিপেল ওপেন অ্যাপিয়ার্স বিফোর এন্ড আফটার দ্য নাউন দে ডেসক্রাইব। বলছে পার্টিসিপেলটা নাউনটার পরেও আসতে পারে, নাউনটার আগেও আসতে পারে, মানে নাউনের আগে পরে দুরকম ভাবে কিন্তু বসতে পারে, এটা মনে রেখো অ্যাডজেক্টিভের ক্ষেত্রে। নেক্সট ওয়ান ইজ কি? টু জয়েন সেন্টেন্স। জয়েনিংটা কিন্তু আমি পরের দিন শুরু করবো, ঠিক আছে? জয়েনিং, সেই জন্যই আজকে পার্টিসিপেল করাচ্ছি। তো জয়েনিংটা কি? হেল্প টু শর্টেন রাইটিং, হচ্ছে রাইটিংটাকে বা লেখাটাকে কি করে দেয়? ছোট করে দেয়। এক্সাম্পল কি? হি স এ স্নেক, হি র্যান অ্যাওয়ে। সে একটা সাপ দেখলো, সে পালিয়ে গেল। দেখো এইটা জয়েন করার জন্য কি বলবো, দেখো দুটো কাজ কিন্তু একসঙ্গেই মোটামুটি হচ্ছে। হি স এ স্নেক, হি র্যান অ্যাওয়ে, দেখেছে পালিয়েছে, খুব তাড়াতাড়ির মধ্যে কাজটা প্রায় একসঙ্গেই হচ্ছে, সেই জন্য এটাকে আমরা প্রেজেন্ট কি বলবো? সিং এ স্নেক, সিং এ স্নেক, হি র্যান অ্যাওয়ে, ঠিক আছে? সিং এ স্নেক, হি র্যান অ্যাওয়ে। দেখো সাবজেক্ট কিন্তু আমার লাগবে, সিং দেখেছে কে? হি, এটা একটা সাবজেক্ট, এই সাবজেক্ট আমার এখানেই দরকার, বুঝতে পেরেছো? না হলে কিন্তু ড্যাংলিং পার্টিসিপেল হয়ে যাবে। বোঝাবো, মাথা খারাপ করে লাভ নেই। দেখো এটা কি বুঝলাম, দেখো কোনি ভাই আমি তো অ্যান্সার লিখে রেখেছি, তো দেখে নাও। সিং এ স্নেক হি র্যান অ্যাওয়ে, মানে সাপটাকে দেখে সে পালিয়ে গেল। এইটা আমি কি বললাম? দেখো সাপটাকে দেখেই পালিয়ে গেল, দেখলো আর পালিয়ে গেল, কাজটা কিন্তু চলছে পালানো। সিং এ স্নেক, সাপটাকে দেখে দেখেই সে পালাচ্ছে, এরকম ব্যাপার। সেই জন্য এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল দিয়ে আমরা জয়েন করলাম, ঠিক আছে? হি ফিনিশড হিজ ওয়ার্ক, হি ওয়েন্ট আউট। ফিনিশিং হিজ ওয়ার্ক, হি ওয়েন্ট আউট, ঠিক আছে? বা হ্যাভিং, হ্যাঁ এটা হ্যাভিং দিয়েই হবে, সরি আমি ভুল বললাম। তার কারণ কি? হি ওয়েন্ট আউট, ওয়েন্ট আউট কাজটার আগে কি হয়েছে? সে কাজটা কমপ্লিট করেছে যাওয়ার আগে, তাহলে একটা কাজ করার আগে একটা কাজ কমপ্লিট হয়েছে, সেই জন্য হ্যাভিং ফিনিশড হিজ ওয়ার্ক, হি ওয়েন্ট আউট। বুঝতে পেরেছো? হি ফিনিশড হিজ ওয়ার্ক, হি ওয়েন্ট আউট, হ্যাভিং ফিনিশড হিজ ওয়ার্ক, হি ওয়েন্ট আউট। আশা করছি বুঝতে পেরেছো।
তারপরে দেখো সাবজেক্ট মাস্ট বি দ্য সেম ইন বোথ সেন্টেন্স। হ্যাঁ, যেটা বললাম সাবজেক্ট কিন্তু দুটো সেন্টেন্সে সেম হতে হবে। দেখো এখানে হিটা সাবজেক্ট, হি হ্যাভিং ফিনিশড কমপ্লিট করেছে কাজটা, আর সেই কিন্তু গেছে, তাহলে সাবজেক্টটাকে সেম হতে হবে। ঠিক আছে, অ্যাবসলিউট কনস্ট্রাকশন। অ্যাবসলিউট অনেকভাবে হয়, যদি তোমরা বলো আলাদাভাবে আমি ভিডিও বানিয়ে দেবো। এখন এইটুকু জেনে রাখো যে নাউন বা প্রোনাউন, ঠিক আছে, তারপরে পার্টিসিপেল যদি বসে এবং রেস্ট অফ দ্য সেন্টেন্স বাকি যেটা বসবে, এইটাকে বলা হয় অ্যাবসলিউট। আর এই অ্যাবসলিউট একটা ইন্ডিপেন্ডেন্ট ফ্রেজ হিসাবে কাজ করে। ঠিক আছে, অ্যাবসলিউট কি হিসাবে কাজ করে? এটা ইন্ডিপেন্ডেন্ট ফ্রেজ, ঠিক আছে, সরি, দেখো এবার ইন্ডিপেন্ডেন্ট ফ্রেজ হিসাবে কাজ করে। এক্সাম্পল কি হবে? দ্য ওয়েদার বিং ফাইন হি ওয়েন্ট আউট। দেখো এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ওয়েদার, ওয়েদারটা কি হয়েছে? ভালো আছে, বিং ফাইন, উই ওয়েন্ট আউট, পুরোটা একটা ফ্রেজ হিসেবে কাজ করলো, উই ওয়েন্ট আউট, বুঝতে পেরেছো? দ্য ওয়ার্ক হ্যাভিং বিন ডান, দ্য ওয়ার্ক, দেখো এখানে কি বললাম, নাউন বা প্রোনাউন, তারপরে কি বলবো, পার্টিসিপেল। এটা ছিল বিং ফাইন, বিং ফাইনটা কি? এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপেল। আর এটা হচ্ছে কি? হ্যাভিং বিন ডান, হ্যাভিং বিন ডান, হ্যাভিং মানে হচ্ছে কি? এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপেল। ঠিক আছে, দে রিল্যাক্স। তারপরে দ্য টিচার বিং অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট হয়ে দ্য ক্লাস ওয়াজ নয়েজ, যেহেতু ক্লাসে টিচার ছিল না সেই জন্য ক্লাসটা নয়েজি ছিল, বুঝতে পেরেছো? তো আশা করছি বুঝতে পেরেছো। এগুলো বলা হয় অ্যাবসলিউট কনস্ট্রাকশন। অ্যাবসলিউটের ক্ষেত্রেও কিন্তু আমরা কি লাগাই? পার্টিসিপেল ইউজ করি, তাই তো? নেক্সট ওয়ান ইজ উইথ প্রিপোজিশন। প্রিপোজিশনের সঙ্গে আমরা পার্টিসিপেল ইউজ করি, কিন্তু একটা জিনিস মনে রেখো, টু প্লাস আমরা কিন্তু ভি1 বসাই, এটাকে বলা হয় ইনফিনিটিভ। ঠিক আছে, পড়াবো আমি পরে, ইনফিনিটিভ। বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু বসে, এটাও কিন্তু একদম অ্যাবসলিউট নয়, মানে টু প্লাস ভি1 টাই একদম একদম ঠিক তা নয়, কিছু কিছু ক্ষেত্রে আলাদাও হয়, বাট বেশি মাথা ঘামানোর দরকার নাই। এইটুকু মনে রাখো, টু এর সঙ্গে ভি1 বসাবো। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আইএনজি ফর্মও বসে, বাট কখন বসে সেগুলো পরে বলবো, এখন মাথা ঘামাই না। আমি কি বললাম? টু এর সঙ্গে ভি1 বসে, এটাকে বলা হয় ইনফিনিটিভ। টু এর সঙ্গে ভি1 বসে, এটাকে ইনফিনিটিভ বলা হয়। ঠিক আছে, বাকি যে প্রিপোজিশন গুলো আছে, আমরা যখন কোনো প্রিপোজিশন লিখি তখন তারপরে যদি আমাদের কোনো ভার্ব বসাতে হয় অবজেক্ট হিসাবে, বা কোনো অ্যাডজেক্টিভ হিসাবে বসাতে হয়, যার জন্যই বসাতে হয়, আমরা কিন্তু আইএনজি ফরম্যাটে বসাবো। ঠিক আছে, হি লেফট উইদাউট, উইদাউট দেখো উইদাউট হচ্ছে আমার প্রিপোজিশন, প্রিপো, প্রিপোর পর উইদাউট টেল মি হবে না, এখানে আমাকে বোঝাতে হবে টেলিং মি, এখানে আমার কিন্তু আইএনজি ফরম্যাট বসবে, বুঝতে পেরেছো? হি সাকসিড বাই ওয়ার্কিং হার্ড, দেখো বাই তারপরে ওয়ার্কিং হার্ড। ঠিক আছে, দ্য বয় ওয়াজ পানিশ ফর চিট বললে না, চিটিং। ঠিক আছে, ফর চিটিং, বুঝতে পারছো? এইগুলো হচ্ছে আমার কি ভার্বের আইএনজি ফর্ম বসছে কোথায়? উইথ প্রিপোজিশন, প্রিপোজিশনে পড়ে। অলওয়েজ ভার্ব প্লাস আইএনজি আফটার এ প্রিপোজিশন, ভার্বের সঙ্গে আইএনজি আমরা ইউজ করব প্রিপোজিশনের সঙ্গে। ঠিক আছে, জিরান ফরম্যাটেই হোক বা পার্টিসিপেল ফরম্যাটেই হোক, ভার্বের সঙ্গে কিন্তু আমরা আইএনজি ইউজ করব, বাট এই অলওয়েজ কিন্তু আমি বলি না ইউজ করবে না। ঠিক আছে, অলওয়েজ নয়, ভার্ব প্লাস আইএনজি ফর্ম প্রিপোজিশনের পর আমরা ইউজ করি, টু এর ক্ষেত্রে আলাদা। ইমপ্লাইড মিনিং মানে হচ্ছে কোনো একটা মিনিং লুকিয়ে আছে তার মধ্যে, সেরকম যেমন এক্সপ্রেস যদি কন্ডিশন বোঝায়, কোনো কিছুর কন্ডিশন, তারপর হচ্ছে কজ বোঝায় বা টাইম বোঝায়, কোনো কারণ বোঝায়, কন্ডিশন বোঝায়, শর্ত, কন্ডিশন মানে শর্ত, ঠিক আছে, আর টাইম বোঝায়, তাহলে কিন্তু আমরা কি বসি? পার্টিসিপেল ফ্রেজ ব্যবহার করি। যেমন কন্ডিশনের ক্ষেত্রে ওয়ার্কিং হার্ড ইউ উইল সাকসিড, যদি তুমি কঠোর পরিশ্রম করো তাহলে তুমি সাকসেসফুল হবেই। ঠিক আছে, তো ওয়ার্কিং হার্ড ইউ উইল সাকসিড, এইটা আমার কন্ডিশন বোঝাচ্ছে, তার মানে তোমাকে সাকসেসফুল হতে গেলে কঠোর পরিশ্রম করতে হবে। কজ নোয়িং দ্য ট্রুথ সি কেপ্ট সাইলেন্ট, দেখো কজ কারণ কি, সি কেপ্ট সাইলেন্ট, কেন চুপচাপ রইলো, তার কারণ কি? সে সত্যটা জানি, নোয়িং দ্য ট্রুথ। টাইম ওয়াকিং হোম আই মেড অ্যান ওল্ড ফ্রেন্ড, বলছে ওয়াকিং হোম হাঁটতে হাঁটতে আই মেড অ্যান ওল্ড ফ্রেন্ড, আমি একটা ওল্ড ফ্রেন্ড মানে, ওল্ড ফ্রেন্ড মানে হচ্ছে যে পুরনো বন্ধু, এটা কি? আমি একটা পুরনো বন্ধুর সঙ্গে দেখা হলো আমার, বা আমার সাক্ষাৎ হয়েছিল, তখন ওয়াকিং হোম এই টাইম বোঝাচ্ছে এখানে, বুঝতে পেরেছো? এখানে টাইমটা বোঝাচ্ছে। এখানে ইমপ্লাইড মিনিং এর ক্ষেত্রেও কিন্তু আমরা কি বলছি? ইমপ্লাইড মিনিং বা হিডেন মিনিং, ডিপেন্ড অন কনটেক্সট, কনটেক্সট অনুযায়ী কিন্তু আমরা কি বলি? পার্টিসিপেল ইউজ করি। তাহলে পার্টিসিপেল কোথায় কোথায় ইউজ করি আশা করছি ক্লিয়ার হয়েছে। ডিফারেন্ট উইথ জিরান, জিরানদের সঙ্গে আমি ডিফারেন্স আগেই কিন্তু আমি বলে দিয়েছি, দেখো তাও দেখে নাও, এটা দুটোই কিন্তু কি ভার্বের আইএনজি, বাট ফাংশন আলাদা। যেমন পার্টিসিপেল অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করে, জিরান নাউন হিসেবে কাজ করে, আমি আগেই করে দিয়েছি তোমাদের ক্লিয়ার। দ্য স্মাইলিং বয় ইজ কিউট, দেখো বয় নাউন, নাউনের অ্যাডজেক্টিভ হিসেবে স্মাইলি বোঝাচ্ছে, এটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, এটাকে বলবো পার্টিসিপেল। দেখো আই এনজয় স্মাইলিং, আমি এনজয়, আমি কি এনজয় করি? স্মাইলিং, এটা অবজেক্ট। অবজেক্ট মানে কি? অবজেক্ট মানে হচ্ছে নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউন, এখানে তো নাউনই বটে, প্রোনাউন লেখা দরকার নেই, যেহেতু নাউন হিসেবে বসছে, নাউন হিসেবে বসছে, এখানে জিরান বলা হয়। ঠিক আছে, রুল আর হোয়াট ইজ ডুইং, হোয়াট ইজ ইট ডুইং, সে কি করছে, সেটা আমাকে কোয়েশ্চেন করতে হবে। হোয়াট ইজ ইট ডুইং, এটা কাজটা কি করছে? ডেসক্রাইব করছে একটা নাউনকে,
তাহলে পার্টিসিপেল। যদি একটা সাবজেক্ট বা অবজেক্ট হয়ে বসছে তাহলে জিরান্ড। বুঝতে পেরেছো? আশা করছি তোমরা বুঝতে পেরেছো, এটা অনেকবার বলা হলো। চলো, কমন এরর অ্যান্ড মিসপ্লেস বা ড্যাংলিং পার্টিসিপেল। কমন এরর, আমরা কিছু কিছু আমাদের এরর আছে যেগুলো হচ্ছে কি খুবই কমন। তার মধ্যে কি এগুলোকে মিসপ্লেসড বলা হয়, মানে ঠিকঠাক জায়গায় ইউজ করা হয় না এরকম বলা হয়, ঠিক আছে। আর একটা কি হয়, ড্যাংলিং পার্টিসিপেল। ড্যাংলিং কথার অর্থ কি, মানে যে জায়গায় দরকার সেই জায়গায় নেই, এটাকে বলছে আমার কি ড্যাংলিং পার্টিসিপেল। আশা করছি ক্লিয়ার হয়েছে। চল দেখা যাক, মিনিং চেঞ্জেস ইফ প্লেসড রংলি। বলছে মানেটাই চেঞ্জ হয়ে যায় যদি আমরা ভুলভাল জায়গায় ব্যবহার করি। যেমন ওয়াকিং ডাউন দ্য রোড এ স্নেক বিট হিম। দেখো, ওয়াকিং ডাউন দ্য রোড মানে হেঁটে যাচ্ছিল, স্নেকটা নিয়ে আমাকে কামড়ে দিল, তাকে কামড়ে দিল, ঠিক আছে। বাক্যটা কি মনে হচ্ছে তোমার, এটা ঠিক আছে? ওয়াকিং ডাউন দ্য রোড, রোডের উপরে হাঁটছিল, নিয়ে তারপরে একটা স্নেক হাঁটছিল রোডের উপরে, না, এটা ভুল আছে। তো আমাকে এটা ঠিক করতে হবে, অর্থাৎ এখানে সাবজেক্ট হাঁটছিল কে, এই হিমটা হাঁটছিল, হিটা হাঁটছিল, এটাকে আমাকে ঠিক করতে হবে। তো কিভাবে করবো, এইভাবে করতে পারি, ঠিক আছে। ওয়াকিং ডাউন দা রোড, হি ওয়া হি বিট, হি ওয়াজ, অ্যান্সারটা লিখেছিলাম নাকি? ও হ্যাঁ লিখেছিলাম তো, ঠিক আছে চলো, অ্যান্সার লেখাই আছে যখন খাতা লিখে লাভ নেই। দেখো, ওয়াকিং ডাউন দ্য রোড, ঠিক আছে, ওয়াকিং ডাউন দ্য রোড, রাস্তাতে হাঁটার সময় হি ওয়াজ বিটেন বাই এ স্নেক। দেখো, হাঁটার সময় হাঁটছিল, কে হাঁটছিল, হি হাঁটছিল। তো সাবজেক্ট আমার কিন্তু দরকার, সাবজেক্ট না থাকলে এই যে পার্টিসিপেল ইউজ করা হয় সেটাকে বলা হয় ড্যাংলিং পার্টিসিপেল, তার কোনো ইউজ হয় না। ফ্লাইং ওভার দ্য হিলস, উড়ছিল, দ্য ভিলেজ, আচ্ছা উড়তে উড়তে ভিলেজটা উড়ছিল কি, ভিলেজটা কোনোদিন ওড়ে, ওড়ে না। ফ্লাইং ওভার দ্য হিল কি, আমরা কেউ একজন উড়ছিল, দ্য বার্ড, এরকম করতে পারো, দ্য বার্ড স দ্য দ্যাট দ্য ভিলেজ লুক বিউটিফুল, বা উই করতে পারি, যাই হোক। ফ্লাইং ওভার দ্য হিলস, আমরা হিলের উপর দিয়ে উড়তে উড়তে, উই স, আমরা দেখলাম, দ্যাট দ্য ভিলেজ লুকড বিউটিফুল। এখানে একটা সাবজেক্ট কিন্তু আমার দরকার, সাবজেক্ট না থাকলে সাবজেক্ট আনতে হবে, যে কোনো উপায়ে আমাদের সাবজেক্ট কিন্তু এখানে আনতে হবে, না হলে কিন্তু ভুল হয়ে যাবে। ইফ দ্য পার্টিসিপেল নেক্সট টু দ্য নাউন ইট ডেসক্রাইব, বলছে পার্টিসিপেল, এই যে পুরো লাইনটা আমি ইউজ করেছি, তারপরে আমার এখানে সাবজেক্ট দরকার, কিংবা এর আগে সাবজেক্ট দরকার। যদি এরকম থাকে, বিং রেনিং, আই স্টেড অ্যাট হোম। আমি কি করলাম, যেহেতু বৃষ্টি হচ্ছিল বাড়িতে থেকে গেলাম, কি হবে, বাক্যটা ঠিক আছে? হোম যা লিখলাম না, বাক্যটা কি ঠিক আছে? নেই, কারণ আমি বৃষ্টিপাত হচ্ছিলাম তা তো হবে না, সেই জন্য এখানে একটা আমাকে ইট যোগ করে দিতে হবে, যাতে এই বাক্যটা ঠিক হয়, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পেরেছো, আশা করছি ক্লিয়ার হয়েছে। চলো, কোন জিনিসটা করব আর কোন জিনিসটা করব না পার্টিসিপেলের ক্ষেত্রে, ডুস অ্যান্ড ডোন্টস, ঠিক আছে। কি কি করবো, প্লেস দ্য পার্টিসিপেল ক্লোজ টু দ্য নাউনের কাছাকাছি রাখবো বা প্রোনাউনের কাছাকাছি রাখবো, যেটা এটাকে ডেসক্রাইব করছে, কাছাকাছি রাখবো বলেছি আমি। ইউজ পার্টিসিপেল টু মেক রাইটিং শর্ট অ্যান্ড স্মুথ, ছোট করে দেবো যাতে রাইটিংটা ছোট হয় এবং স্মুথ হয়, তার জন্য পার্টিসিপেল ইউজ করবো, জয়েনিং করতেও সুবিধা হবে। আচ্ছা, প্রেজেন্ট মনে রাখতে হবে, প্রেজেন্ট অনগোয়িং, যে কাজ চলছে, পাস্ট কমপ্লিট হয়ে গেছে, আর পারফেক্ট হচ্ছে কমপ্লিট বিফোর অ্যানাদার, একটা কাজ কমপ্লিট হওয়ার আগে একটা কাজ কমপ্লিট হয়েছে তখন পারফেক্ট, বুঝতে পেরেছো। চেক ইফ দ্য সাবজেক্ট ইজ দ্য মেন ক্লজ অ্যান্ড পার্টিসিপেল ফ্রেজ ইজ দ্য সেম। বলছে যে সাবজেক্টটা আছে মেন ক্লজে, ক্লজ পড়িয়েছিলাম, মেন ক্লজে যে সাবজেক্টটা আছে, দেখো এখানে দেখো, মেন ক্লজ, এটা হচ্ছে মেন ক্লজ, উই স, দেখো উই স দ্য ভিলেজ, এটা হচ্ছে মেন ক্লজ, এটা হচ্ছে তোমার হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। তো মেইন ক্লজের মধ্যে যাদের সাবজেক্ট যেটা আছে, সেই সাবজেক্টটা কি আমার এই কাজটা কমপ্লিট করছে, এটা কি ওটা সাবজেক্ট বটে, সেটা আমাদেরকে দেখতে হবে। তো সাবজেক্ট আমাদেরকে কি হতে হবে, সাবজেক্ট অফ দ্য মেইন ক্লজ অ্যান্ড দ্য পার্টিসিপেল ফ্রেজ ইজ দ্য সেম, একই হতে হবে, ঠিক আছে। নেক্সট ওয়ান ইজ, কি কি করবো না আমরা, ডোন্টস। ডোন্ট লিভ দ্য পার্টিসিপেল উইদাউট এ প্রপার সাবজেক্ট, একটা সাবজেক্ট আমার দরকার, সাবজেক্ট ছাড়া পার্টিসিপেল রাখবো না, এটা ভুল। ওয়াকিং ইন দ্য গার্ডেন দ্য ফ্লাওয়ার্স লুক ফ্রেশ, গার্ডেনে হাঁটার সময় ফ্লাওয়ার গুলো হাঁটছিল, এটা ভুল। কি হবে, ওয়াকিং ইন দ্য গার্ডেন আই স দ্যাট দ্য ফ্লাওয়ার্স লুক ফ্রেশ, তাহলে আই এখানে হাঁটছিল, ঠিক আছে, সাবজেক্ট আমার ঠিকঠাক দরকার। ডোন্ট কনফিউজ পার্টিসিপেল উইথ জিরান্ড, পার্টিসিপেল আর জিরান্ডের মধ্যে কনফিউজ হয়ে না, জিরান্ড হচ্ছে নাউন, পার্টিসিপেল হচ্ছে অ্যাডজেক্টিভ। আই লাইক রিডিং, এ রিডিং বয় স্যাট দেয়ার, রিডিং বয় হচ্ছে পড়ছে এরকম একটা ভালো, ঠিক আছে, পার্টিসিপেল। আই লাইক রিডিং, আমি পড়তে পছন্দ করি, এটা হচ্ছে কি জিরান্ড। ডোন্ট ইউজ পার্টিসিপেল ইন দ্য প্লেস অফ ফাইনাইট ভার্ব, ফাইনাইট ভার্বের জায়গায় কিন্তু আমরা পার্টিসিপেল ভরে দিতে পারি না, ঠিক আছে, পার্টিসিপেল হচ্ছে নন ফাইনাইট ভার্ব। সো ফাইনাইট ভার্ব, দেখো রং, কি বলেছে, হি গোয়িং টু স্কুল এভরিডে, হয় না, হি গোজ টু স্কুল, গোজটা কি আমার ফাইনাইট ভার্ব, এখানে আমি এই যে পার্টিসিপেল ভরে দিতে পারি না, পার্টিসিপেল ভরলে কিন্তু বাক্যটা আমাদের ভুল হয়ে যাবে।
তো আশা করছি বুঝতে পারছো যে আমরা সবসময় কি করব, পার্টিসিপল ইউজ করব অ্যাজ এ নন ফাইনাইট ভার্ব। উই ক্যান নট প্লেস এনি পার্টিসিপল ইন দ্য প্লেস অফ ফাইনাইট ভার্ব। ওকে, নেক্সট ওয়ান দেখো আমরা। আচ্ছা, সো আশা করছি বুঝতে পেরেছো পার্টিসিপল। ক্লিয়ার? কোনো যদি প্রবলেম থাকে তো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? চলো, নেক্সট ওয়ান ইজ ফ্রেজাল ভার্ব এবং মিনিং আর এক্সাম্পল, এগুলো আমরা দেখে নেব। কি হবে ফ্রেজাল ভার্ব? দেখো ব্লো আউট, যেগুলো আমি স্টার্ট দেবো ভালো করে মুখস্থ করো। ব্লো আউট, ঠিক আছে। এক্সটিংগুইশ মানে হচ্ছে নেভানো, হি ব্লিউ আউট দ্য ল্যাম্প, ল্যাম্পটাকে নিভিয়ে দিল, ঠিক আছে। ব্লো আপ, ব্লো আপ ইম্পর্টেন্ট, মানে হচ্ছে এক্সপ্লোড মানে বিস্ফোরণে উড়িয়ে দেওয়া, ঠিক আছে। বা ফিল এয়ার, লুজ টেম্পার, একটু রেগে যাওয়া, অল্পতে রেগে যাওয়া, ফিল এয়ার, এরকম। টায়ার ব্লিউ আপ, টায়ারটা কি হয়েছিল, মানে ফেটে গেল, এরকম এক্সপ্লোড হয়ে গেল। আচ্ছা, ব্লো ওভার, ব্লো ওভারটা দেখে রেখো, ব্লো ওভার পাস হবে, পাস হবে মানে পেরিয়ে যাবে, কিন্তু মারা যাওয়া নয়, ঠিক আছে। এখানে ট্রাভেল ব্লিউ ওভার মানে পেরিয়ে গেলাম, কোনটা, আমার ট্রাভেলটা। ব্লো অফ, ইগনোর বা স্কিপ, হি ব্লিউ অফ দ্য ক্লাসেস, ক্লাসগুলোকে করলো না, কোথায় চলে গেল, ও কিন্তু ক্লাস ফাঁকি দিল তার মানে। আচ্ছা, ব্লো অ্যাওয়ে, ক্যারিড বাই উইন্ড, ঠিক আছে। ব্লো অ্যাওয়ে মানে বাতাসে কোনো কিছুকে বইয়ে নিয়ে চলে গেল, ঠিক আছে। দা উইন্ড ব্লিউ অ্যাওয়ে দ্য পেপার, পেপার গুলোকে উড়িয়ে নিয়ে চলে গেল, ঠিক আছে, বাতাসে। ব্লো ইন, অ্যারাইভ সাডেনলি, ব্লো ইন মানে হঠাৎ করে চলে আসে, এটা হচ্ছে ব্লো ইন অ্যাট নাইট, রাতের মধ্যে। ব্লো ডাউন, নকড বাই উইন্ড, সবই করবে, এই তিনটে ভালো করে দেখবে, সবই কিন্তু করবে, না করা করো না। নক বাই চান্স চলে এলে কি করবে, ঠিক আছে। নকড বাই উইন্ড, উইন্ডের দ্বারা কি হয়ে গেল, নক হয়ে গেল। স্টর্ম ব্লিউ ডাউন এ ট্রি, একটা স্টর্ম কি করলো, গাছটাকে, নক বাই ডাউন মানে উইন্ড মানে হচ্ছে কি ফেলে দেওয়া, ঠিক আছে। ব্লো ডাউন মানে হচ্ছে গাছ উপড়ে পড়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে আমার ব্লো ডাউন। বাট এই তিনটে খুব ভালো করে বাকিগুলো পড়বে, ভালো করে পড়বে, সব করায় কিন্তু এগুলোর উপর বেশি জোর দেবে, ঠিক আছে, কারণ এগুলো রিপিটেড, বারবার আসে। ওকে, রাইটিং স্কিল, দেখো আজকে আর রাইটিং স্কিল আমি পুরো নিজের হাতে লিখবো না, কারণ আমি দুদিন অলরেডি লিখে দিয়েছি। তো আশা করছি তোমাদের যদি আমি লিখে দেখিয়ে দিই তাহলে তোমাদের সুবিধা হবে, কারণ এমনিতেই ভিডিওটা বড় হলো, ঠিক আছে, কারণ অনেকক্ষণ ধরেই ধরো মোটামুটি 2 ঘন্টা তো হয়ে গেল। সো রাইটিং স্কিল যদি আমি আবার লিখতে যাই তাহলে আরো টাইম লাগবে, ঠিক আছে। দেখো রাইটিং স্কিল হবে সুইচ অন ডিভাইস, ডিভাইসটাকে কি করো, সুইচ অন করো প্রথমে। তাহলে আমাদের কি করতে বলেছে, রাইট, আমি আগের দিনই বলে দিয়েছিলাম তোমাদের কি করাবো, পরের দিন ইমেল রাইটিং করাবো, তাই তো। তো ইমেল রাইটিং বলেছে কি কি করবো, দেখো প্রথমে পয়েন্ট গুলো দেখলাম, সুইচ অন দ্য ডিভাইস, ডিভাইসটাকে আগে সুইচ অন করবো, কানেক্ট ইন্টারনেট, ইন্টারনেট কানেক্ট করবো, ওপেন ইমেল অ্যাপ, ইমেল অ্যাপটা অ্যাপ্লিকেশন যেটা আছে সেটা ওপেন করবো, ক্লিক কম্পোজ বাটন, কম্পোজ বাটনে ক্লিক করবো, টাইপ অ্যাড্রেস, অ্যাড্রেস লিখবো, রাইট সাবজেক্ট, সাবজেক্ট লিখবো, রাইট মেসেজ, মেসেজ লিখবো, অ্যাটাচ ফাইল, যদি কোনো ফাইল থাকে সেটা অ্যাটাচ করবো, চেক করবো, সেন্ড করবো, তাই তো। কিভাবে লিখবো, দেখো প্রসেস টু রাইট অ্যান ইমেল, একটা ইমেল লেখার প্রসেস কি, এটা হচ্ছে আমার কি টাইটেল, দিস ইজ আওয়ার টাইটেল। দেখো আমি আর ইরেজার বাবা ইরেজার বাবা, চল ঠিক আছে, হাইলাইটার ইউজ করি। ইমেল ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশনস ফর সেন্ডিং মেসেজেস। আচ্ছা, ইমেল আমরা বলেছিলাম একটা ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স লিখতে, তাহলে একটা ইন্ট্রোডাকশন অনুযায়ী একটা সেন্টেন্স লিখবো কি, যে ইমেল হচ্ছে, ইমেল ইজ ওয়ান অফ দ্য কি মোস্ট ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশনস ফর সেন্ডিং মেসেজ, মেসেজ পাঠানোর জন্য একটা খুবই ইম্পর্টেন্ট একটা অ্যাপ্লিকেশন। উই ক্যান সেন্ড অ্যান ইমেল বাই ফলোইং সাম ইজি স্টেপস, কিছু ইজি স্টেপ ফলো করে আমরা ইমেল লিখতে পারি, ঠিক আছে। টু রাইট অ্যান ইমেল, একটা ইমেল লেখার জন্য প্রথম দেখো লিঙ্ক এই যে শুরু হয়েছে, আমি বলেছিলাম পরপর পরপর লিখতে হয়। টু রাইট অ্যান ইমেল, একটা ইমেল লেখার জন্য, আর টু রাইট এটা হচ্ছে ইনফিনিটিভ। দ্য কম্পিউটার অর মোবাইল ডিভাইস, হচ্ছে কম্পিউটার এবং মোবাইল ডিভাইস মাস্ট বি সুইচ অন, আগে তো সুইচ অন করবো, তাই তো। আমাদের সবসময় সুইচ অনই থাকে, সেটা আলাদা ব্যাপার, বাট ল্যাপটপ বা কম্পিউটার অন তো করতে হবে, অন করলে অ্যান্ড কানেক্ট টু দ্য ইন্টারনেট, দেখো ছিল পয়েন্ট কি ছিল, প্রথমে সুইচ অন করবো, তারপরে কানেক্ট করবো ইন্টারনেটে, দুটো পয়েন্ট ক্লিয়ার। আচ্ছা, কানেক্টেড অ্যান্ড কানেক্টেড, দেখো মাস্ট বি, দেখো মাস্ট বি আছে বলে এখানে সুইচ, আর এই মাস্ট বি এর জন্যই কিন্তু এখানেও V3 বসেছে, বুঝতে পেরেছো তো। টু দ্য ইন্টারনেট, ইন্টারনেট সঙ্গে কানেক্ট করবো, দেন দ্য ইমেল অ্যাপ্লিকেশন ইজ ওপেন, বলছে তারপর ইমেল অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবো, ইজ ওপেন প্যাসিভ ভয়েসে, ঠিক আছে। আফটার দ্যাট, তারপর, যে দেন, তারপর আফটার দ্যাট, তারপরে দ্য কম্পোজ অর নিউ ইমেল অপশন ইজ ক্লিক, বলছে দেখো আমরা লিখতে পারি দুরকম ভাবে, একটা আগের দিন আমি লিখে রেখেছিলাম কি, যে ক্লিক অন দা কম্পোজ আর মিল, কি হচ্ছে নিউ মেল অপশন, এটা হচ্ছে। কিন্তু আরেকটা জিনিস হতে পারে কি, কম্পোজ, আচ্ছা দা কম্পোজ অর নিউ মেল, এখানে ক্লিক করা হলো তার অপশনের উপর, এটা প্যাসিভ ভয়েস আছে, প্যাসিভ ভয়েসও তোমরা লিখতে পারো, ঠিক আছে। দুরকম ভাবে আমরা দেখিয়ে দিলাম যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। নেক্সট কি, দ্য রিসিভার্স ইমেল অ্যাড্রেস ইজ টাইপ টু দা টু বক্স, একটা বক্স থাকে টু বক্স, সেখানে আমরা কি করবো, ইমেলটাকে কি করবো ওখানে টাইপ করবো, যাকে পাঠাবো, ঠিক আছে। and the subject is written in the subject box, সাবজেক্ট একটা বক্স থাকবে, কোন টপিকের উপর লিখছি সেটা লিখবো, and the message is written in the
বডি অফ দ্য মেল। যে বডি, মেল পাঠানোর জন্য বডি থাকে, সেই বডিতে কি করবো আমরা, মেলটাকে পাঠাবো। ফাইলস মে বি অ্যাটাচ ইফ নেসেসারি, যদি দরকার হয় ফাইলটাকে কি করবো, অ্যাটাচ করে দেবো আমরা, যদি কোনো ফাইল অ্যাটাচ করা দরকার হয়। ফাইনালি শেষ পর্যন্ত আফটার রিচেকিং, একবার চেক করবো, আফটার রিচেকিং দ্য মেল দ্য সেন্ড বাটন ইজ ক্লিক। কোন বাটন? সেন্ড বাটন। এখানে একটা জিনিস লিখে দেবো, দাস ইউ ক্যান, দাস ইউ ক্যান সেন্ড অ্যান ইমেল। ঠিক আছে, এইভাবে তুমি একটা ইমেল পাঠাতে পারো। আশা করছি বুঝতে পেরেছো, প্রত্যেকটা পয়েন্টই কভার আছে, আগে যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো এখানে প্রত্যেকটা কভার আছে। একবার ভালো করে পড়ে নেবে, দেখবে নিজেরাই বুঝতে পারবে। সো আজকের জন্য এতটাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ এতটা দেখার জন্য। এবং সত্যি তোমাদের, আমাদের কিন্তু নাম করতে হবে এতদূর পর্যন্ত দেখার জন্য। তোমাদের ডেডিকেশন সত্যি আলাদা লেভেলের। সো থ্যাংক ইউ।